আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? তোমাদের এখন যে ক্লাসটা সেই ক্লাসটা হলো আমাদের সূচক ও লগারিদম ফাংশন এই চ্যাপ্টারের উপরে। আজকের যে ক্লাসটা নেব আমি সেখানে আমাদের সূচক এবং লগারিদমের একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত সবকিছু শেখাবো। এখন সবকিছু শেখা মানে কি ভাইয়া? প্রথমে তোমাকে শেখানো হবে যে ভাইয়া সূচক জিনিসটা কি, সূচক জিনিসটা কি, এন্ড কিভাবে আমরা সূচক থেকে আসলে সূত্রগুলো নিয়ে আসি। এরপরে হয়তো আমরা সূচকের কিছু ম্যাথ করব। এন্ড সেই ম্যাথগুলোর পরে আমরা চলে যাব লগারিদমে। সেই লগারিদমের ম্যাথগুলো যখন আমাদের শেষ হবে তারপরে আমরা চলে যাব সেখান থেকে অবজেক্টিভে, এবং সেই অবজেক্টিভ যখন শেষ হবে তখন আমরা কোথায় চলে যাব ভাইয়া? আমরা ডাইরেক্ট সৃজনশীল করা শুরু করব। ওকে, এটা হলো আমাদের সেই সূচকের রোড ম্যাপ। চলো আমরা শুরু করে দিই আজকের ক্লাস। তুমি রেডি? খাতা কলম নিয়ে অবশ্যই রেডি হয়ে যাও, এবং যেহেতু তুমি আমার ক্লাসে জয়েন করছো অবশ্যই তোমার কমেন্টে অবশ্যই লিখে দিবা তোমার নাম। ধরো মনে করো তোমার নাম, ধরো মনে করো সৌমিক। হ্যাঁ, সৌমিক ইজ হিয়ার, অ্যান্ড লাস্টে আরেকটা কমেন্ট লিখে দিতে পারবা সৌমিক ইজ রেডি। তার মানে তুমি যদি এই ভিডিওটা দেখা থাকো তাহলে অবশ্যই এখানে তোমার নাম থেকে যাচ্ছে, এবং তুমি যে এই ভিডিওতে আমার কমিটমেন্ট দিচ্ছ, ধরো মনে করো 2 ঘন্টা বা 3 ঘন্টার জন্য একটা যে কমিটমেন্ট দিচ্ছ, হ্যাঁ সেটা থেকে যাচ্ছে। ওকে, সো আমি তোমার কমিটমেন্টটা অবশ্যই দেখবো, ইনশাল্লাহ তোমার কমেন্টে রিপ্লাই দিব। চলো শুরু করে দিই আমরা আজকের ক্লাস। প্রথমেই আমাদের খুবই বেসিক কয়েকটা জিনিস নিয়ে শুরু হচ্ছে। আমি তোমাদেরকে সূচক বোঝানোর আগে চাচ্ছিলাম এই পার্টটুকু একটু ক্লিয়ার করতে। ভাইয়া আমাদের সংখ্যা কয় প্রকার হয়? তোমাকে যদি আমি বলি যে ভাইয়া আমাদের সংখ্যা হয় কি ভাইয়া, যতগুলো সংখ্যা পাও তুমি পৃথিবীতে, যতগুলো সংখ্যা এক্সিস্ট করে সবগুলো সংখ্যাকে আমি বলতে চাচ্ছি সবগুলো সংখ্যা কি একটা জটিল সংখ্যা। সবগুলো সংখ্যাই আমি চিন্তা করলাম এই সংখ্যার মধ্যে যাগুলো আছে সবগুলো হলো জটিল সংখ্যা। জটিল সংখ্যার 2টা পার্ট থাকে, একটা থাকে হলো বাস্তব, বাস্তব পার্ট, এবং আরেকটা অবাস্তব পার্ট, অবাস্তব পার্ট। সো আমি চিন্তা করলাম এই যে পুরো আছে, পুরো বৃত্তটা আছে, মানে পুরো জায়গাটা আছে, এটার মধ্যে পৃথিবীর সমস্ত সংখ্যা আছে। এই সমস্ত সংখ্যায় পৃথিবীর যতগুলো সংখ্যা কাল্পনিক এবং আমাদের বাস্তব সমস্ত সংখ্যাই কি আমাদের ভাইয়া আমরা চিন্তা করলাম সমস্ত সংখ্যা হলো আমাদের জটিল সংখ্যা। এরপরে এর মধ্যে আমাদের কিছু সংখ্যা আছে সেগুলোকে আমরা কি বলবো? বাস্তব সংখ্যা। কিছু সংখ্যা আছে সেগুলো হলো কি? বাস্তব সংখ্যা। অল্প কিছু সংখ্যা আছে সেগুলোকে আমরা বলবো বাস্তব সংখ্যা, এবং বাকি যে সংখ্যাগুলো আছে সেগুলোকে আমরা অবাস্তব সংখ্যা বলবো। আর জটিল সংখ্যা গঠিত হয় বাস্তব অবাস্তব দুইটা একসাথে মিলে। ওকে, এখন এই বাস্তব সংখ্যার মধ্যে আমাদের আরো বেশ কয়েকটা সংখ্যা আছে, আরো বেশ কয়েক ধরনের সংখ্যা আছে। তার মধ্যে একটা হলো মূলদ সংখ্যা। হ্যাঁ, মূলদ অমূলদ এই দুইটা মিলিয়ে কি আমাদের বাস্তব সংখ্যাটা গঠিত হয়। সো এর মধ্যে আমরা চিন্তা করলাম এইটুকু আমাদের কি করে? আমাদের মূলদ সংখ্যাকে প্রকাশ করে, আমাদের মূলদ সংখ্যাকে প্রকাশ করে। ভাইয়া মূলদ সংখ্যা কোনগুলা ভাইয়া? যেগুলা ভাইয়া ওই যে বললাম না, ধরো মনে করো মূলদ সংখ্যা কোনগুলা বুঝবা ভাইয়া? মূলদ সংখ্যা কোনগুলা সেটা তোমাকে না বলে আমি যদি বলি কোনটা মূলদ নয় তাহলে ভালো হয় না, কারণ অমূলদ সংখ্যা অসংখ্য, আর অমূলদ চেনার একটাই উপায় আছে, তাহলে কি? অনাবৃত, অনাবৃত অসীম দশমিক সংখ্যা, সংখ্যা এগুলো হইলো আমাদের কি ভাই? অমূলদ সংখ্যা। ফর এক্সাম্পল √2, √3, হ্যাঁ এগুলাকে তুমি এগুলোর মান তুমি দেখবা, এগুলো হলো অনাবৃত অসীম দশমিক সংখ্যা। তার মানে এগুলোর এক একটার মান তুমি যদি এগুলোর মান বের করো, ধরো মনে করো এগুলোর মান অনেকটা এরকম আসে 1.212461421 এরকম, মানে ডলার করে যাইতেই থাকে। যদিও তোমার ক্যালকুলেটরে দেখাবে লাস্টে একটা সংখ্যা আছে বা শেষ দেখাবে, কিন্তু নর্মালি এই সংখ্যাটা আসলে কোনো শেষ হয় না। যখন এই সংখ্যাটা শেষ হয় না তখন এটাকে আমরা বলবো অসীম অনাবৃত দশমিক সংখ্যা। এই ধরনের অসীম অনাবৃত দশমিক সংখ্যা যেখানে মনে করো যেগুলো আসলে মূলত আমাদের কিসের রুট হয় ভাইয়া? আমাদের বর্গ, মানে যেগুলো আমাদের মূলত এই ধরনের 2√3 এগুলোর, বা √5, √6 এর, মানে যেটা আসলে কি বলবো আমরা পূর্ণবর্গ সংখ্যা নয় এমন সংখ্যাগুলোর রুট হয়, সেগুলো হলো কি আমাদের অমূলদ সংখ্যা। সো অমূলদ সংখ্যা বাদে বাকি যে সমস্ত সংখ্যা আছে সেগুলো হলো আমাদের মূলদ সংখ্যা। এখন এই মূলদ সংখ্যার মধ্যে আবার ছোট্ট একটা স্টোরি আছে। এই ভাইয়া এই মূলদ সংখ্যার মধ্যে ছোট্ট একটা স্টোরি আছে। এই মূলদ সংখ্যার মধ্যে কিছু আছে পূর্ণ সংখ্যা, কিছু হলো অপূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা বলতে আমি কোনগুলোকে বুঝাই? যেগুলো হলো ধরুন 2, 4, 6, এবং ভগ্নাংশ বলতে আমি কোনগুলোকে বুঝাই? 1/2, 5/3, হ্যাঁ 6/4,
5, এই সংখ্যাগুলো আসলে ভগ্নাংশ বোঝায়। সো আমাদের অবশ্যই এটার মধ্যে আমরা আরো কি পাবো, এটার মধ্যে আমরা আরো পাবো ভাইয়া কি ধরনের ভাইয়া, আমাদের পূর্ণ সংখ্যা। আমরা জেড দ্বারা পূর্ণ সংখ্যা বোঝাচ্ছি। ভাইয়া পূর্ণ সংখ্যা তো অনেক কিছু হয়, পূর্ণ সংখ্যা আমাদের পজিটিভ হয়, নেগেটিভ হয়, -1ও হয়, 0ও হয়, 1ও হয়। এখন এই পূর্ণ সংখ্যার মধ্যে যদি আমি তোমাকে বলি যে আমাদের পজিটিভ পূর্ণ সংখ্যা যেগুলো আসলে 0 থেকে শুরু হয়ে বাকিগুলো হয়, সেগুলোকে আমরা কি বলবো, ন্যাচারাল নাম্বার বলবো। কারণ কি -1 বলতে এক্স্যাক্টলি কি বোঝায়, সেটা কিন্তু আসলে ন্যাচারাল না। সো এইগুলোর মধ্যে আবার আদৌ আছে কি ভাই, আমাদের ন্যাচারাল নাম্বার। সো এরকম করে আমরা বিভিন্ন ধরনের সংখ্যার কথা বুঝে গেলাম। সো মোটামুটি লেভেলে আমরা বুঝতে পারছি সমস্ত কিছুই জটিল সংখ্যা, তার মধ্যে আছে বাস্তব সংখ্যা, এবং তার মধ্যে থাকবে হলো আমাদের কি ভাই, তার মধ্যে থাকবে হলো আমাদের ধরো তার মধ্যে আমাদের মূলদ সংখ্যা, মূলদ সংখ্যার মধ্যে আসে হলো আমাদের পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার মধ্যে আসলে আমাদের আবার আসে ন্যাচারাল নাম্বার, যেটাকে আমরা বলি যে ন্যাচারাল নাম্বার। আসলে ন্যাচারাল নাম্বারকে ন্যাচারাল নাম্বারই বলি আপাতত। ওকে, ইনশাল্লাহ। সো আশা করি আমরা বুঝতে পারছি এই জিনিসটা একটু ব্রডলি আমরা বুঝবো, আর একটা চ্যাপ্টার আছে সেখানে। আপাতত এখানে বুঝতে গেছিলাম কেন ভাইয়া, এখানে আমাদের বোঝা লাগবে একটা ছোট্ট একটা জিনিস। হ্যাঁ ভাইয়া, এখানে আমাদের ছোট্ট একটা জিনিস বলতে হবে। হ্যাঁ, আমাদের মূলদ ও অমূলদ সূচকের ব্যাপারে বোঝা লাগবে, সূচকের ব্যাপারে বোঝা লাগবে। এই জন্য এই টপিকটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। এখন তোমাকে একটু সূচকের বেসিকটা দিয়ে নেই। সূচকের জিনিসটা কি ভাইয়া, সূচক জিনিসটা তোমাকে যদি বলি তাহলে বলতে হবে এইভাবে। ধরো মনে করো তোমার কাছে আসে হলো a⁴n, এটাকে বলা হয় একটা সূচকীয় পদ। এই পুরো জিনিসটাকে আমাদের কি বলা হয়, একটা সূচকীয় পদ। সূচকীয় পদ, সূচকীয় পদ। সো একটা সূচকীয় পদ নিয়ে নিলাম। এরপরে আমাদের এর মধ্যে কয়েকটা ফ্র্যাকশন আছে। প্রথম যে ফ্র্যাকশনটা তুমি দেখতে পাচ্ছ সেটা হলো এই যে এইটা n। হ্যাঁ, এই n কে বলা হয়, এই n কে বলা হয়, দেখো সূচকীয় পদ, এইখানে সূচকীয় পদের মধ্যে যে nটা আছে, এই nটা হলো আমাদের ঘাত। হ্যাঁ, বা অনেক সময় এটাকে মূল বলা হয়, মূল বলা হয়। ঠিক আছে, মূল না, মূল বলা হয় না, অ্যাকচুয়ালি এটাকে আমাদের ঘাতই বলি আপাতত, ঘাত বা সূচক বলি। ঠিক আছে, এটাকে মূল বলা হয় না, মানে মূল সংখ্যা এটা দিয়ে ডিসাইড হয় অনেক সময়, এটা আলাদা ব্যাপার। আর এই যে এখানে যেটা আছে এটাকে বলা হয় বেস, বেস। ওকে, সো আমরা বেস পেয়ে গেছি বা ভিত্তি, আমরা বেস পেয়ে গেছি, ভিত্তি পেয়ে গেছি, আমরা ঘাত পেয়ে গেছি, আমরা সূচকীয় পদ পেয়ে গেছি। ওকে, সো এখন এইখান থেকে আমাদের কি হয়, আমাদের বিভিন্ন ধরনের সূত্র আসে। সেই সূত্রগুলো দেখতে কেমন, আমি যদি তোমাকে সূত্রগুলো এক এক করে বলি, সেই সূত্রগুলো এক এক করে লিখে নিও। ঠিক আছে, এক এক করে তোমরা লিখে নিও। প্রথমে যে সূত্রটা তোমাকে বলা হয়েছে যে আমাদের দুটি সূচকীয় পদ যদি একই ভিত্তি বিশিষ্ট হয়, যদি দুটি সূচকীয় পদ যদি একই ভিত্তি বিশিষ্ট হয়, তবে তাদের গুণফলকে আমরা প্রকাশ করতে পারবো ওই সূচকীয় পদ দুইটার আমাদের চলক সূচকের যোগফল আকারে। এবং এগুলো যদি ভাগ আকারে থাকে, ধরো মনে করো a⁴n a⁴m, এখানে দেখো বেস দুইটা যেহেতু সমান, তার মানে এগুলাকে লেখা যায় a⁻n-m। ওকে, একই রকম ভাবে ভাইয়া, একই রকম ভাবে আমাদের কখনো যদি এই যে a⁴n এর কথা বলতেছি আমরা যদি বলি এখানে এর পাওয়ার কখনো আমাদের এর 0 হয়, তাহলে সেটা মান কত হবে, 1 হবে। একটু ভালো করে একটু বোঝার চেষ্টা করো এই জিনিসটা তোমাদের অনেকের সমস্যা হয়। ভাইয়া একটু চিন্তা করো, কখনো যদি তোমাকে বলি আমি a⁴0 এর মানে কত, তার আগে তুমি আমাকে বলো a² মানে কত। তুমি a² মানে আমাকে বুঝাইতা যে ভাই a² মানে হইলো এর 2 বার গুণ। হ্যাঁ, a⁴1 মানে কত, তখন তুমি আমাকে বলতা যে ভাইয়া এর 1 বার গুণ। ঠিক আছে, এবং তোমাকে যদি এখন বলি a⁴0 মানে কত ভাইয়া, a⁴0 মানে কত, তখন তুমি বলতা এর 0 বার গুণ। এর 0 বার গুণ মানে কি, এর 0 বার গুণ মানে কি, আসলে এটা হয়তো অ্যাকচুয়ালি কিছু বোঝায় না। ঠিক আছে, এটাকে আমরা ডাইরেক্টলি 1 বলতে পারি। কত বলতে পারি, 1 বলতে পারি। মানে কি, কোনো কিছুর পাওয়ার যে কোনো কিছু, তুমি মনে করো x এর পাওয়ার কখনো যদি 0 হয় সেটা 1 হয়। ঠিক আছে, সেটা মানে আমাদের 1 হয়। কেন হয় এই জিনিসটা একটু তোমাদেরকে বুঝায় দিই ভাইয়া, এই জিনিসটা একটু বুঝায় দিই। এই জিনিসটা অনেক টিচাররা ওই যে থাকে না যে বেসিক বুঝায় না, কেন বেসিক বুঝায় না, অনেক টাইম লাগে। আসলে এই টাইম লাগার জন্য টিচার অনেক সময় বেসিক বুঝায় না। চিন্তা করো আমার কাছে x আছে, হ্যাঁ, এবং এই x কে আমি x দ্বারা ভাগ দিছি, তাহলে মান কত আসে, 1 আসে। এখন তুমি এইটাও বোঝার চেষ্টা করো যে এখানে যে x এর পাওয়ার, এই x এর পাওয়ার কত উপরে 1, এখানেও x এর পাওয়ার কত 1, তার মানে এই পরের লাইনে লিখতে পারি x⁴1 - 1, হ্যাঁ, = তাহলে 1। এখন x⁴1 - 1 কত, 1 - 1 কত, 0 না, তার মানে x⁴0 এর মান কত আমাদের 1।
x টু দি পাওয়ার 0 এর মান কত এখন আমাদের 1। আশা করি তুমি বুঝতে পারছো যে কেন আমাদের x টু কোনো যে কোনো কিছু পাওয়ার 0 হলে আমাদের 1 হয়। এখন তোমাকে যদি জিজ্ঞেস করি এই যে কোনো কিছুর মান যদি আসলে 0 হইতো তাহলে 0 টু দি পাওয়ার 0 এর মান কত? 0 টু দি পাওয়ার 0 এর মান কত তুমি চিন্তা করো। 0 টু দি পাওয়ার 0 এর মান কত? 0 টু দি পাওয়ার 1 এর মান তুমি আমাকে বলবা ভাইয়া 0 টু দি পাওয়ার 0 1 এর মান হলো আমাদের কত? আমাদের 0। 0 টু দি পাওয়ার 2 এর মান আমাদের 0, 0 টু দি পাওয়ার 3 এর মান 0, কিন্তু 0 টু দি পাওয়ার 0 এর মান কত? তখনই আসলে কনফিউশনটা ক্রিয়েট হয়, এটার অ্যাকচুয়াল মান কত, এটার অ্যাকচুয়াল মান কত। তখন তুমি বলতে না ভাই 0 টু দি পাওয়ার 0 মানে কি? বেসিক্যালি তুমি যেহেতু বলছো x ডিভাইডেড বাই x, তার মানে 0 ডিভাইড বাই 0। এইটা মানে কত? অথবা কোনো কিছু দেখো নিচে যখন ভাগ অবস্থায় 0 আসে, চিন্তা করলাম আমরা ভাগ অবস্থায় 0 আসে, তখন আমরা ওইটাকে বলতাম যে 0 ইন্টু ইনফিনিটি। অ্যাকচুয়ালি ইনফিনিটি বলতাম। ভাইয়া এইটা মানে কি? ভাইয়া এখানে যত কিছু দেখতেছো এইটা একটা অনির্ণেয় আকার, এইটাও একটা অনির্ণেয় আকার, এইটাও আমাদের একটা অনির্ণেয় আকার। সো আমাদের বেশ কিছু অনির্ণেয় আকার এক্সিস্ট করে, টোটাল 6টা এক্সিস্ট করে। হ্যাঁ, এখন কথা হলো যে আমি একবার এক জায়গায় ভুলে বলে ফেলেছিলাম যে 4টা এক্সিস্ট করে। এখন এই জিনিসটা আসলে আমি তো ম্যাথের শিক্ষক, হ্যাঁ ম্যাথের হয়তো বা খুব ভালো শিক্ষার্থী না, হয়তো আমি উল্টাপাল্টা বলতে পারি, বাট আমার জানা মতে 6টা এক্সিস্ট করে। ওকে, সো চলো আমরা সামনে যাই, তোমাদের আপাতত এটা লাগবে না। ওকে, এবং চলো আমরা এখানেই ছিলাম, এখানটা একটু যাই। সো আমার এ টু দি পাওয়ার 0 এর মান কত? 1। এখন আমি তোমাকে যদি বলি তার মানে কি এ টু দি পাওয়ার 1 এর মান কত? 1। এখন এখান থেকে আরো একটা জিনিস বুঝানো ভাইয়া, আরো একটা জিনিস বুঝানো, সেটা হলো কি ভাইয়া, আমি যদি বলি যে ধরো মনে করো আমার কাছে এ টু দি পাওয়ার n আছে ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার m আছে, এর মানে কি? এর মানে সিম্পলি এইটা যে ভাইয়া দুইটি সূচকীয় পদ পরস্পর সমান, দুইটি সূচকীয় পদ পরস্পর সমান। আমার কাছে অলওয়েজ মনে রাখতে হবে আমাদের দুটি সূচকীয় পদ তখনই শুধুমাত্র সমান হয় যখন যখন তাদের ভিত্তিগুলো পরস্পর সমান এবং তাদের সূচকগুলো পরস্পর সমান। তার মানে এখানে এ আর এ সমান হওয়া লাগবে, হ্যাঁ এন আর এম ও সমান হওয়া লাগবে। তার মানে এ আর এ তো অলরেডি সমান আছে, তার মানে অবশ্যই তোমাকে বুঝতে হবে সূচকগুলো পরস্পর সমান হইতে হবে। অথবা তোমাকে যদি এরকম থাকতো এ টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু বি টু দি পাওয়ার এন। আবার বলছি দুটি সূচকীয় পদ পরস্পর সমান তখনই হয় যখন তাদের ভিত্তিগুলো সমান হয়, তাদের সূচকগুলো সমান হয়। অলরেডি সূচকগুলো সমান দেওয়া আছে, তার মানে ভিত্তিগুলো বুঝতে পেরেছি আশা করি। ওকে, তো মোটামুটি লেভেলে সূচকের ধারণা হালকা আমাদের মধ্যে আইসা পড়ছে। ওকে, এর থেকে বেশি তেমন একটা ধারণা লাগে না। ওকে, অনেকে তো ভয় পায় যে একটা নতুন চ্যাপ্টার শুরু করবো, কত না কত কিছু শেখা লাগবে, না এর থেকে বেশি ভাবনা লাগে না। কিন্তু ভাইয়া তোমার প্রত্যেক জিনিসই শেখার একটা প্রপার ওয়ে আছে, বা একটা নলেজের প্রপার ডেপথে তোমার ঢুকতে হয়। একটা ওয়ান শট ক্লাসে এসে তুমি নলেজের প্রপার ডেপথে ঢুকে যাবা, এই জিনিসটা চিন্তা করাটা আমার মনে হয় একটা বৃথা চেষ্টা ছাড়া আর কিছু না। ঠিক আছে, সো আমি তোমাকে বলবো ওয়ান শট ক্লাসটা তোমার মনে হয় 2x যেহেতু তুমি দেখতেছো, আমি হোপ করেছি তুমি 2x এ দেখতেছো, 2x এ দেখার সময় যে ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি বলতেছি অ্যাটলিস্ট এগুলো তোমার খাতে অ্যাটলিস্ট থাকে। ওকে, চলো সামনে যাই আমরা। এখন আমরা চলে আসবো সেই সূত্রগুলোর মধ্যে যেগুলো মাত্র তোমাদেরকে দেখাইলাম। এখন এখান থেকেই তোমাদের বেশ কিছু অবজেক্টিভ আসে, আমি তোমাদেরকে বলে দিই কোন ধরনের অবজেক্টিভ। চিন্তা করো আমাদের এখানে আছে এ টু দি পাওয়ার এ বিলংস টু আর, এন বিলংস টু বড় হাতের এন, বা যেটা আসলে ন্যাচারাল নাম্বার a1 ইজ ইকুয়াল টু এ এন প্লাস এত। ঠিক আছে, এবং এ টু দি পাওয়ার এম এন ইজ ইকুয়াল টু এত। এ টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু যদি বি হয় তাহলে এ ইজ ইকুয়াল টু বি টু দি পাওয়ার এন। এইখানে তোমার কোশ্চেন আসবে এখান থেকে ভাইয়া এ টু দি পাওয়ার 1 ইজ ইকুয়াল টু এ হবে কোন শর্তে? কোন শর্তে? অপশন 1 তোমাকে বললো যে ভাইয়া এ বিলংস টু আর এই শর্তে। অপশন 2 তে বললো তোমাকে, অপশন 2 তে না এইভাবে লিখলাম কেন, অপশন 2 তে তোমাকে বললো এন বিলংস টু এন। হ্যাঁ, অপশন 3 তে বললো হ্যাঁ এন বিলংস টু আর। অ্যান্সার কত? অ্যান্সার কত আমাকে বলছে? ক অ্যান্সার, যেখানে 1 আর 2, খ অ্যান্সার 2 আর 3, গ অ্যান্সার তোমাকে বললো 1 3, এবং ঘ অ্যান্সার তুমি তো জানোই। ঠিক আছে, কি হবে? সো তোমার অ্যান্সার কোনটা হবে সেটা তোমাকে জানতে বললো। সো এই ধরনের কোশ্চেন এমসিকিউ ডাইরেক্ট কিন্তু এখান থেকে আইসা পড়ে। ঠিক একই রকম ভাবে দেখো এইগুলো তো মনে রাখা ইজি, দেখো এগুলো খুব মনে রাখা কিন্তু খুবই ইজি, কিন্তু সমস্যা হয় যে আমাদের শর্তগুলো মনে থাকে না, আমাদের স্পেসিফিক্যালি শর্তগুলো মাথায় রাখতে হবে। সেম একটা জিনিস দেখাই তোমাকে, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু যখন 1 হয় তখনই হইতে পারবে যখন এক্স এর মান 0, তখনই হইতে পারবে যখন এক্স এর মান আমাদের 0 সমান, এর মান আমাদের 0 থেকে বেশি, আমাদের এ ইজ নট ইকুয়াল টু 1। ঠিক আছে, এই টাইমে
এই টাইমে একই রকম ভাবে এত এর মান 1 হবে, এর মান 0 থেকে বেশি এত। এই শর্তগুলো ইম্পর্টেন্ট। এ টু দি পাওয়ার x ইকুয়াল টু এখানে হবে হলো ধরো মনে করো y, এ টু দি পাওয়ার y হবে, ঠিক আছে। সো যদি হয় তাহলে x ইজ ইকুয়াল টু y, এটা হলো শর্ত। এ টু দি পাওয়ার x ইকুয়াল টু বি টু দি পাওয়ার x যখনই হয় তখনই হবে যখন এর মান 0 থেকে বড়। এটা আমার কাছে ইম্পর্টেন্ট বেশি মনে হয়েছে, এটাকে 2 স্টার দিয়ে রাখো। x এর মান 0 থেকে মানে x এর মান 0 সমান না। আশা করি আমরা বুঝতে পারছি। এই জিনিসগুলো, এই শর্তগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। সূত্রগুলো যতটা ইম্পর্টেন্ট তার থেকে অনেক বেশি অবজেক্টিভে শর্তগুলো আমাদের ইম্পর্টেন্ট। আমরা একটু শর্তগুলো মাথায় রাখবো, ওকে ডান। এরপরে আমরা আরো বেশ কয়েকটা সূত্র দেখবো, ঠিক আছে। এই দুটো সূত্র আমরা পরের জন্য রেখে দিচ্ছি, আমাদের আপাতত এটা আমাদের কনসার্ন না। আমরা এখন এইটুকু পার্ট বুঝবো, তার আগে আমাদের লগারিদমের বেসিকটা একটু জানতে হবে। একটু বেসিকটা একটু দিয়ে দিচ্ছি। হ্যাঁ, একটু আগে আমরা সূচক শিখলাম না, সেখানে আমি তোমাকে যদি বলি এ টু দি পাওয়ার এন, তখন তুমি আমাকে বলো তো, অবশ্যই কমেন্টে লেখো এ টু দি পাওয়ার এন কে আমি কি বলছিলাম? একটা সূচকীয় পদ, তাই না? এটা একটা সূচকীয় পদ, যেখানে একটা সূচক আছে, একটা ভিত্তি আছে। এ টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু, আমি যদি কখনো বলি ইজ ইকুয়াল টু বি, হ্যাঁ, এ টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু কখনো যদি বি হয়, হ্যাঁ, ফর এক্সাম্পল আমি যদি বলি 2 টু দি পাওয়ার 3 এর মান হইলো আমাদের কত? 8 হয়, তাহলে আমি ডাইরেক্ট লগারিদমে যদি এটাকে শিফট করি তাহলে জিনিসটা অনেকটা এরকম করে হবে। আমাদের লগ এই এটা এসে পড়বে ভিত্তি হিসাবে, এনটা চলে যাবে আমাদের, হ্যাঁ, এনটা চলে যাবে আমাদের ওই পাশে, এই বিটা চলে আসবে আমাদের পাওয়ার হিসাবে, বিটা চলে যাবে আমাদের পাওয়ার হিসাবে। আই গেস আমরা বুঝতে পারছি। আবার বলি এখানে এ চলে যাবে লগারিদমের ভিত্তি হিসাবে, ঠিক আছে, ভিত্তি হিসাবে। এই বি চলে যাবে আমাদের, আপাতত চিন্তা করি এটা চলক, ঠিক আছে, এবং এনটা যেটা আমাদের অ্যাকচুয়াল সূচক ছিল সেই সূচক চলে যাবে আমাদের ডান পাশে, ওকে। সো লগারিদমের ক্ষেত্রে বেশ কিছু সূত্র আছে, তার আগে তোমাকে একটু বুঝতে হবে লগারিদম দুই প্রকার, লগ দুই প্রকার। অ্যাকচুয়ালি আমাদের হিসাব নিকাশের সুবিধার্থে আসলে লগারিদম তৈরি করা হয়, ওকে, লগারিদম তৈরি করা হয়। তার আগে বুঝতে হবে লগারিদম কয় প্রকার? দুই প্রকার, ঠিক আছে। একটা নেপিয়ারিয়ান লগারিদম, একটা হলো, আচ্ছা দুইটাই বলি তোমাকে, একটা হলো 10 ভিত্তিক লগারিদম, আর একটা হলো ই ভিত্তিক লগারিদম। সো 10 ভিত্তিক লগারিদম কি? হ্যাঁ, অবশ্যই বুঝতে পারছো, এখানে ভিত্তি এ, সো এটাকে আমরা এ ভিত্তিক লগারিদম বলবো। যখন ভিত্তি 10 হবে সেটাকে আমরা 10 ভিত্তিক লগারিদম বলবো। এই যে লগারিদম আছে 10 ভিত্তিক লগারিদম, এই লগারিদমটা আসলে কোন সময় ইউজ হয় তোমাকে যদি জিজ্ঞেস করে, এটা তখনই ইউজ হবে যখন আমাদের সংখ্যা নিয়ে কাজ থাকবে। মেইনলি যখন আমাদের সংখ্যা নিয়ে কাজ হয় তখনই আমাদের এই জিনিসটা 10 ভিত্তিক লগারিদমটা ইউজ হয়, ওকে, ক্যালকুলেশনের সুবিধার্থে। এবং কখনো যদি তোমাকে আমি ইউজ করতে দেখি এরকম ই ভিত্তিক লগারিদম, এটা তখনই ইউজ হয় যখন আমরা বীজগণিতিক কোনো একটা রূপক হিসেবে কোনো কিছু নিয়ে কাজ করি, কোনো চলক নিয়ে কাজ করি, মূলত বীজগণিতিক কোনো একটা রাশি নিয়ে যখন কাজ করি তখনই আমাদের ই ভিত্তিক লগারিদম কাজ করে। এই ই ভিত্তিক লগারিদমকে আমরা অনেকে লন হিসাবেও চিনি, কি চিনি? এলএন, বা অনেকে লন হিসাবেও চিনি। আমি লন বলি, যদি এটা আসলে আমার অনেকে বলছে আমাকে এটার জন্য বকা দেওয়া হয়েছে, কিন্তু আমি এলএন বলি না, লনই বলি আপাতত, আপাতত না, এখনো বলি। সো ই ভিত্তিক লগারিদম বুঝলাম, জন ভিত্তিক লগারিদম এটার ব্যাপারে বইতে খুব বিস্তারিত লেখা আছে, একটু দেখে নিও। হ্যাঁ, এখন লগারিদমের ক্ষেত্রে সূত্রগুলো কিন্তু আবার সুন্দর, হ্যাঁ, খুবই সুন্দর সূত্রগুলো। তার মধ্যে তোমাকে যে সূত্রগুলো আমি লেখা দিই এখানে, প্রথম যে সূত্রটা ছিল সেটা হলো এরকম, লগ কখনো যদি এরকম থাকে, লগ ধরো মনে করো এ টু দি পাওয়ার এম আছে, এবং এইখানে তোমার কাছে লগ, হ্যাঁ, ধরো মনে করো এ টু দি পাওয়ার এন আছে, ঠিক আছে, লগ এ টু দি পাওয়ার এন আছে, এই দুইটা আছে, এবং এই দুইটা যোগ আছে, এই দুইটা যোগ আছে, এই দুইটা যোগ আছে। দুইটার ভিত্তি সমান, দুইটার ভিত্তি সমান হওয়া লাগবে। যদি হয় তাহলে আমরা এই দুইটাকে গুণ আকারে লিখতে পারবো, লগ এ ভিত্তিক এম এন আকারে লিখতে পারবো, ওকে, যেটাকে আসলে অনেকে বড় হাতের এম এন দিয়ে লেখে, ওকে। সো এবার যদি বিয়োগ থাকে, লগ এ ভিত্তিক এম আছে মাইনাস লগ এ ভিত্তিক এন আছে, এটাকে আমরা লিখতে পারবো কি? লগ এ ভিত্তিক এম ডিভাইডেড বাই, ওকে, ওকে। অবভিয়াস কিছু জিনিসপত্র তোমাকে এখানে বলে দেওয়া উচিত, মনে রাখবা এইখানে আমাদের এই যে এর মানটা, লগারিদমের ক্ষেত্রে এর মানটা কখনো কি হবে না? নেগেটিভ হবে না, এর মানটা কখনো আমাদের 1ও হবে না, ঠিক আছে, কখনো আমাদের 0 হবে না।
সো এটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? এই জিনিসগুলো নিয়ে আমি আসতেছি, তোমাদের আরো বেশ কিছু জিনিস পড়াবো। সো এই দুইটা সূত্র আমাদের মূলত লাগবে, আরো কয়েকটা সূত্র লাগবে। সবথেকে ইম্পর্টেন্ট সূত্রটা আমি লিখি, সূত্রগুলো আমরা দেখবো পরে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। সবচেয়ে ইম্পর্টেন্ট সূত্রটা আমি লিখে নিই, ঠিক আছে? এই সূত্রটা যখন আমি দেখাতে যাই অনেক স্টুডেন্টের প্রবলেমে পড়ে। এই সূত্রটা একটু দেখো, কখনো যদি তোমার কাছে এরকম থাকে লগ এ ভিত্তিক এম আছে, চিন্তা করো এই জিনিসটাকে আমি রূপান্তর করে লিখতে পারবো এইভাবে, লগ চিন্তা করো বি ভিত্তিক আমি এন লিখলাম। এখন অবশ্যই এটা সমান সমান এটা লিখতে পারবো না, অবশ্যই আমাদের কি লিখতে হবে, আরো সুন্দর করে কিছু লিখতে হবে। গুণন দিয়ে আমরা লগ বি ভিত্তি হিসাবে আনছি না, বি ভিত্তিকে কাটতে হইলে এখানে আমাদের চলক হিসাবে বি নিয়ে আসতে হবে, এবং আমাদের এখানে এ ভিত্তি ছিল না, ভিত্তিটাকে এ নিয়ে আসতে হবে। সো আমরা এইভাবে করে প্রকাশ করতে পারি কোনো কিছুকে, যদি আমাদের লাগে, যদি আমাদের এরকম লাগে যে লগ এ ভিত্তিক এম কে আমরা প্রকাশ করব লগ বি ভিত্তিক এম এবং লগ এ ভিত্তিক বি আকারে আমরা কিন্তু প্রকাশ করতে পারি। ওকে, এক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা হওয়ার কথা না। আমরা যতগুলো সূত্র আছে সবগুলো সূত্র এইভাবে আস্তে আস্তে দেখবো, কোনো অসুবিধা নেই। ওকে, প্যারা নেই। আপাতত আমরা এইখানে চলে আসি। এখানে সুন্দর করে বলছে যে ভাইয়া আমাদের এক্স ইকুয়াল টু লগ এ বি আকারে লিখতে পারি। এটা কোন শর্তে হবে? একটাই শর্তে, এই যে ভিত্তির মান 0 থেকে বড় এবং আমাদের ভিত্তি কখনো 1 হবে না, ভিত্তি কখনো আমাদের 1 হবে না। এই দুইটা রিজনের কারণেই এই জিনিসটা আমাদের সংজ্ঞায়িত। এইটা অবজেক্টিভের জন্য 3 স্টার লেভেলের ইম্পর্টেন্ট। ওকে, কয় স্টার লেভেলে ইম্পর্টেন্ট? 3 স্টার লেভেলে ইম্পর্টেন্ট। ওকে, এবং আমাদের x ইকুয়াল লগ এ বি, হ্যাঁ ax ইকুয়াল যদি b, b কে ভিত্তিক a এর সাপেক্ষে x এর প্রতিলগকে বলা হয়, x এর প্রতিলগ বলা হয়, b কে x এর প্রতিলগ বলা হয়। অ্যাকচুয়ালি প্রতিলগ বলা হয়, প্রতিলগ কথাটা ইউজ না করে আমি অ্যাকচুয়ালি চলক উচ্চারণ করবো আপাতত। ওকে, পরে প্রতিলগ তুমি উচ্চারণ করতে পারো, অত বেশি রাইমই না। সো এখানে আমরা লগারিদমের সূত্রগুলো পড়তেছি, হ্যাঁ সূত্রগুলো পড়তেছি, একটা একটা সূত্র আমরা একটু বোঝার চেষ্টা করব। লগের দেখো ভাইয়া, লগের ক্ষেত্রে কখনো যদি, লগের ক্ষেত্রে আমাদের যদি কখনো কি থাকে ভাইয়া, লগের ক্ষেত্রে কখনো যদি আমাদের চলক হিসেবে 1 আসে, ধরো মনে করো আমাদের এখানে লগ 10 আছে, লগ 10 এখানে 1 আছে, মনে রাখবে এটার মান অলওয়েজ কত হবে? এখানে ভিত্তি যাই থাকুক না, ইরেসপেক্টিভ অফ দ্য ভিত্তি, এখানে যদি আমাদের 1 থাকে আমাদের মান 0 হয়ে যাবে, 0 হয়ে যাবে। কেন ভাইয়া? সোজা কথা এটা, সোজা কথা এটা। চিন্তা করো আমি এরকম লিখলাম 5 টু দি পাওয়ার 0 এর মান কত, তোমাকে যদি জিজ্ঞেস করি তুমি আমাকে বলবে 1। হ্যাঁ, এখন আমি দুই পাশেই লক করলাম, যদি লক করি তুমি জানো 5 কে এসে বলবে ভিত্তি হিসেবে এসে বলবে, 1 কে এসে বলবে চলক হিসেবে এসে বলবে, আর এখানে আমাদের 0 কে এসে যাবে ডান পাশে চলে যাবে। সো আই গেস এবার বুঝতে পারতেছো, কখনো যদি পাওয়ার, এখানে পাওয়ার না, এখানে আমাদের যদি প্রতিলগ বা যেটাই বলো না কেন তুমি, এখানে 1 চলক হিসাবে যদি 1 থাকে তখন সেক্ষেত্রে অলওয়েজ আমাদের মান কত আসবে? 0 আসবে। এটুকু আমরা আশা করি বুঝতে পারছি। এবং কখনো যদি লগ এ টু দি পাওয়ার এম এন থাকে, সেটাকে আমরা যোগ আকারে, গুণ থাকলে যোগ আকারে লিখতে পারবো, ভাগ থাকলে বিয়োগ আকারে লিখতে পারবো, হ্যাঁ পাওয়ার হিসেবে থাকলে পাওয়ারটাকে সামনে এসে লিখতে পারবো। এইটাই জন্যই, এই একটা প্রোডাক্টের জন্য বা এই একটা ইউজের জন্যই আসলে প্রথমে লগারিদমকে নিয়ে আসা হয়েছিল, একটা ইউজের জন্যই। যেখানে ধরো মনে করো এরকম লগ এ টু দি পাওয়ার বি টু দি পাওয়ার এন আছে, আমরা এন কে সামনে এনে ফেলতে পারবো। এই একটা মাত্র ইউজের জন্য, এই সিঙ্গেল একটা ইউজের জন্যই আমাদের লগের ব্যবহার আমাদের ম্যাথমেটিক্সে শুরু হয়। পরবর্তীতে জিনিসটা অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে যায়। ওকে, বাট এই সিঙ্গেল একটা ব্যবহারের জন্যই লগারিদমের ইউজ শুরু হয় মূলত। ওকে, এবং একই রকম ভাবে লগ এ টু দি পাওয়ার এম ইজ ইকুয়াল টু বি টু দি পাওয়ার এম ইন্টু লগ এ টু দি পাওয়ার বি আকারেও লিখতে পারবো। এখন তোমাকে এখানে নিয়ে আসি, অনেকে তোমাদের কোশ্চেন থাকে না, খুব সিলি কিছু কোশ্চেন, তার মধ্যে একটা কোশ্চেন থাকে এরকম, সমীপ ভাইয়া ছোটবেলা থেকে নামটা তো কোনো কাজে লাগেনি, আমাকে গতকাল একজন কোশ্চেন করতেছিল, নামটা তো কোনো কাজে লাগেনি, সো নামটা পড়ে কি উদ্ধার করে ফেলছি আমি? হ্যাঁ, কি উদ্ধার করে ফেলছি? ছোটবেলা তো অনেক প্যারা দিছে নামটা পড়তে, হ্যাঁ কি উদ্ধার করে ফেলছি আমি, আমার কোনো কাজে লাগছে নামটা? এখন আমি তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা শোনো, তোমার তো মোজো খুব পছন্দ তাই না? সো তুমি দোকানে গেলা, তুমি দোকানে যা ধরো মনে করো 12টা মোজো কিনলা, ঠিক আছে? একটা মোজোর দাম কত? এখন আমাকে বলে কি ভাইয়া একটা মোজোর দাম তো 20 টাকা, আমি জানি না 20 টাকা কোন মোজো পাওয়া যায়, বাট 20 টাকা। সো তুমি 12টা মোজো কিনলা, কয় টাকা হইলো ভাইয়া? সে ভাইয়া গুনতেছে, আচ্ছা 20 ইন্টু 12, তার মানে 240 টাকা, 240 টাকা। বলে কি হ্যাঁ, সো এখন কি ইউজ করলাম? বলে কি ভাইয়া গুণ ইউজ করছি। বলে কি গুণ ইউজ করতে ক্যালকুলেটার ব্যবহার করা লাগছে? বলে কি না, হ্যাঁ। বলে কি এই জন্যই। আর তুমি নাকি ব্যবহার করো না? সবসময় ব্যবহার করো। ওকে, সো এই জিনিসটাই তোমাদেরকে বুঝাচ্ছি। তো অনেকে বলবা যে ভাইয়া লগারিদম কেন করা লাগবে, এক্সট্রা ভাবে লগারিদম কেন আনা লাগলো? ভাইয়া যখন আসলে লগারিদম বা এগুলো যখন আবিষ্কার করা হয়েছিল,
ওই টাইমে না খুব বড় বড় অ্যামাউন্ট অফ টাকা, বড় বড় ব্যাংক ট্রানজ্যাকশন, বড় বড় মুনাফা, হ্যাঁ, বড় বড় হিসেবের জন্য আসলে আমাদেরকে ক্যালকুলেটরের মতো ডিভাইসগুলো অত ভালোভাবে ডেভেলপ হয় নাই। এমনকি এখন পর্যন্ত ক্যালকুলেশনে অনেক সমস্যা হয়, খুব বড় বড় নাম্বার না ক্যালকুলেটর, সুপার কম্পিউটার পর্যন্ত গণনা করতে পারে না, যেগুলো মানুষের এখন হিসাব করা লাগতেছে। সো এই সমস্ত অসুবিধা সরানোর জন্য এই লগারিদম থেকে শুরু করে বাকি যে সমস্যা, মানে বাকি যে ম্যাথমেটিক্যাল সিস্টেম এগুলো আসে। ফর এক্সাম্পল, তোমরা যখন বড় হবা তোমরা ম্যাট্রিক্স নামক একটা সুন্দর জিনিস শিখবা এইচএসসিতে। সো ম্যাট্রিক্স যে প্রথম অধ্যায়, ওই অধ্যায়ের আমি বলবো যে নর্মালি আমাদের যারা আসলে ইন্টারমিডিয়েট লেভেল আছে তারা 3/3 সর্বোচ্চ 4/4 কিছু ম্যাট্রিক্স দেখে, কিন্তু আমি নিজে 25/25, 26/26 এরকম ম্যাট্রিক্সও সমাধান করে আসছি। কেন করে আসছি? ওই যে একটা রিজনের জন্যই, ভবিষ্যৎ বড় বড় প্রবলেম সলভ করার জন্য। এখন করব, সামনেও করতেছি ইনশাল্লাহ, ইঞ্জিনিয়ারিং এগুলো আমার লাগবে। সো ওইটাই বলতেছি, বাস্তব জীবনের অনেক ক্রিটিক্যাল প্রবলেমগুলো এক্সিস্টিং আমাদের সলভিং পদ্ধতি যেগুলো ছোটবেলা থেকে শিখেছি ওগুলো কাজ করে না। এই জন্য নতুন নতুন প্রবলেম মানে সলভ করার জন্য নতুন নতুন পদ্ধতি শেখা লাগে। ওকে, চলো শুরু করি। কোনো ঋণাত্মক সংখ্যা লগারিদম নির্ণয় করা যায় না, দ্যাটস ওয়ান থিং। হ্যাঁ, এটা আসলে আমি চাচ্ছিলাম একটা ভিডিও বানায়, তোমার যদি ভিডিওটা লাগে তাহলে অবশ্যই ভিডিও 15 নম্বরের ভিডিও চাই, এটা লিখবা, ভিডিও চাই, এটা একটা ভিডিও বানানোর ইচ্ছা আছে আমার। ওকে, এবং 16 নম্বরে বলছে fx যদি ex হয়, x এর সকল মানের জন্য সংজ্ঞায়িত হলো রেঞ্জ হলো এত, এই জিনিসগুলো আসলে শেখাবো ইনশাআল্লাহ। 17 নম্বরে fx ln x, x এর মান 0 থেকে বড় হলে, বড়ের জন্য সংজ্ঞায়িত হলে রেঞ্জ হলো -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, এই জিনিসগুলো আসলে লিখানো। জাস্ট একবার ভিডিওটা এখানে থামায় লিখানো। ওকে, এরপরে আমরা আসলে মেন জায়গায় ড্রপ করব। ওকে, মেন ড্রপ করার আগে আমরা 5টা এমসিকিউ সলভ করা ট্রাই করবো। তোমাদের মনোযোগ যদি এতক্ষণ পর্যন্ত আমি ধরে রাখি, এই 5টা এমসিকিউ তুমি সলভ করবা, ঠিক আছে? এর মধ্যে একটা এমসিকিউতে একটু ভুল আছে, ওকে, বলে রাখলাম আগে। সো তোমার আইডেন্টিফাই করতে হবে সেটা কত নম্বর এমসিকিউ। চলো শুরু করি। আমাদেরকে বলছে এত, কমন সেন্স দিয়ে সলভ করবা। এতকে এত এর সূচক রূপে প্রকাশ করলে সূচক কত হবে? এখানে তোমাকে দুইটা জিনিস বলবো আমি। তুমি জানো তো a⁻² করলে কি হয়? এরকম হয়ে যায় 1/a⁻² হয়ে যায়। হ্যাঁ, a1/a⁻² হয়ে যায়, মানে জিনিসটা উল্টায় গেল, একটু ভালো করে খেয়াল করো। এই 2কে আমরা যদি সামহাউ 2কে আমরা যা কিছুই করি না কেন, এটার মান কখনো কি ঋণাত্মক হবে? ঋণাত্মক হবে না। তার মানে অবশ্যই 3কে কোনো একটা কিছু পাওয়ার হিসেবে দিয়ে তারপর ঋণাত্মক বানাইতে হবে। তার মানে এই জিনিসটা উল্টায় যাবে। তার মানে অবশ্যই তুমি প্রথম দেখায় এখান থেকে বুঝে গেলা অবশ্যই নেগেটিভ কিছু একটা আসবে, নেগেটিভ কিছু একটা আসবে। তার মানে অবশ্যই পজিটিভ যেগুলো আছে ওগুলো কেটে গেল। এখন নেগেটিভ 2টা আছে। এখন তুমি ভালো করে ম্যাথের দিকে তাকাইলেই দেখবা 3√ওভার আছে। হ্যাঁ, যদি -6 হয় তাহলে আসলে কিন্তু আমরা বেশি দূর যাইতে পারবো না, এটা কিন্তু খুব বড় একটা ভ্যালু। তুমি -18 ক্যালকুলেটর দিয়ে ট্রাই করে দেখো, ইনশাল্লাহ মিলে যাবে। দেখো মিলে যাবে, অ্যান্সার কত হবে? -8। ওকে, দেখো মিলে যাবে। যদি মিলে যায় তাহলে একটু এইভাবে অ্যান্সার করবা। 0, 1 এর কত আমাদের না সরি, আমাদের অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে টি, বা 1 এর এইভাবে করে অ্যান্সার করবা কাইন্ডলি। পরেরটা দেখো, এত যদি এত সমান হয় তাহলে a এর মান নির্ণয় করো। কার মান নির্ণয় করতে বসে? a এর মানটা নির্ণয় করতে বসে। খুবই সিম্পল ভাইয়া। তোমাকে যে জিনিসটা করতে হবে, আমাদের প্রথমেই দেওয়া আছে, আমরা ভিতরের কাজগুলো করে ফেলি। হ্যাঁ, দেখো a√a দেওয়া আছে = 4a, এবং এখানে দেওয়া আছে a⁻³ a√a। সো এখন আমাদের এখানে বুঝতে হবে a√a মানে কত? a⁻², আর এখানে হইল 4a = a3a√a। হ্যাঁ, এখন আমি যদি জিনিসটা সুন্দর করে লিখি তাহলে লিখতে হবে a⁻1 + ½ ওকে, আর এদিকে আসে হলো আমাদের 4a, আর এখানে আসতেছে আমাদের দেখো, হ্যাঁ এখানে আসছে দেখো আমাদের a3 × a⁻½ ওকে। সো আমাদের মান আসবে এখানে a⁻3/2 × 4a, আর এদিকে আসবে হইলো আমাদের a⁻3/2 ওকে। সো আমাদের দেখো a এর পাওয়ার 2টা আছে, তার মানে অবশ্যই এই চলকগুলো মানে সূচকগুলো সমান। তার মানে দেখো 2 আর 4 কাটা দিলে 2 এসে পড়ে, 3 × 6 এসে পড়ে। 6a, দেখো ভাইয়া a আর a আমরা মনে করি কাটা দেয়, আসলে কাটা যায় না, সমান হয়। হ্যাঁ, 3 × 6a এদিকে, আর এদিকে হবে হইলো 3a 3/2 রাইট। অবশ্যই আমাদের এখানে এর পাওয়ার কিছুটা তো থাকার কথা ছিল, এর পাওয়ার কিছুই নেই। ওয়াও, নাই। সো এখন আমরা কি করব? এই দুই পাশ থেকে কাটে দিই।
এখানে 2 থাকে আর এখানে আমাদের এটাকে এই পাশে নিয়ে যাই, যদি নিয়ে যাই তাহলে 2 = আসি a⁴/2 ডিভাইড বাই a, যেটাকে লেখা যায় a⁴/3/2 - 1, তার মানে a⁴ কত আমাদের হাফ আসে, যেটা মান হলো 2। সুতরাং দুই পাশে যদি স্কোয়ার করি তাহলে মান এসে পড়বে এর মান, আমাদের কি জিজ্ঞেস করছে, এর মান জিজ্ঞেস করছে না, এর মান কত হবে আমাদের 4 হবে। আশা করি বুঝতে পারছি। পরেরটা যাও, আমাদের এরকম একটা ম্যাথ দেওয়া আছে, হ্যাঁ এত এত দেওয়া আছে, আমাদের বলছে এইটার মান নির্ণয় করতে। সো মনে রাখবা তোমাদের বীজগণিতের অনুপাত সমানুপাত এই চ্যাপ্টারে এই জিনিসটা শেখানো হবে। কখনো যদি দুইটা জিনিস সমান দেখো কি করবা, তৃতীয় একটা পদ নিয়ে নিবা যেটা আসলে সেই দুইটার সমান। অলওয়েজ এই নিয়মটা ফলো করবা, ঠিক আছে? মানে এই দুইটা সমান, তার মানে আমি ধরলাম এই দুটো সমান সমান হলো কে, তার মানে সুতরাং আমরা লিখতে পারবো m√a = k। দুই পাশেই a⁴ এটা মানে কত 1/m, তার মানে k। দুই পাশে যদি m দ্বারা গুণ করি, দুইটাকে m পাওয়ার দিয়ে গুণ করি, তাহলে এই পাশে যায় এই যে 1/m, এই পাশে যায় k⁴m হয়ে যায়। ওকে, একই রকম ভাবে এই যে n√b যদি k হয় তাহলে b আমরা k⁴n লিখতে পারি। ওকে, লিখতে পারি। এখন যদি আমি তোমাকে বলবো যে ভাইয়া ab = 1, তার মানে এর মানটা বসাই, a এর মান কত আমাদের k⁴m, b k⁴n আমাদের 1, যেটা মান হয়ে যায় k⁴m + n। আর এই পাশে দেখো 1 কে আমরা লিখতে পারি না k⁴0, যে কোনো কিছু পাওয়ার যখন 0 হয় তখনই তো এটার মান 1 হয়, তাই না? সো k⁴0 লিখতে পারি, তার মানে m + n = 0। আশা করি তোমরা বুঝতে পারছো। সো দেখি তো সবাই তাহলে এবার লিখে ফেলো যেটার অ্যান্সার কত হবে। তাতেই লেখো, দেখি সবাই খুবই ফাস্ট এটার অ্যান্সারটা লিখে ফেলো। ওকে, ডান সবার? সো আমাদের কি করা লাগবে, আই গেস তোমরা সবাই বুঝতে পারছো। অ্যান্সারটা এবার লিখে দিতে হবে। 3 এর কত আমাদের অ্যান্সার হবে 0, 3 এর a এভাবে করে লিখবো। এরপর আমি তোমাদেরকে বললাম না একটা কোশ্চেন অ্যান্সার আমাদের ভুল আছে, সো এইখানে হয়তো তুমি ভুলটা পাবা, কারণ কি এই কোশ্চেনটা একটু সমস্যা আছে। ওকে, কোশ্চেনটা সমস্যা, নর্মালি এই কোশ্চেনগুলো যেভাবে প্যাটার্নে দেওয়া থাকে ওই প্যাটার্নে একটা কোশ্চেন তোমাদের সলভ করাবো লাস্টে। এই কোশ্চেনটা একটু ভুল আছে, ওইটা আমরা পরে দেখতেছি। তুমি এইটা দেখো, এত যেগুলো 0 হয় তাহলে abc এর মান যদি 1 হয় x + y + z এর মান কত সেটা তুমি বের করার ট্রাই করো। তুমি একই জানো এই পুরোটুকুর মান আমরা কি ধরবো, z ধরবো। তার মানে আমি জাস্ট এইভাবে করে যদি চিন্তা করি, আমি জাস্ট কিপ করি, হ্যাঁ তুমি পারবা না জিনিস, আমি জাস্ট ডাইরেক্ট করে যাই। তার মানে k x + y + z এর মান আমাদের k⁴0 সমান হবে। তার মানে x + y + z এর মান কত হবে আমাদের 0 হবে। এটাই তুমি পাবা, এটাই তুমি কত পাবা আলটিমেটলি অ্যান্সার কত আমাদের 0 হবে। তার মানে 5 এর কত হবে b হবে। তো তোমারও সেম জিনিস বের হইছে কিনা, অবশ্যই জানাও। এবার আমরা ম্যাথে চলে আসি। আমি যখন ম্যাথগুলো করাবো, ম্যাথগুলোর সাথে সাথে এর থিওরিগুলো বুঝাতে যাব। প্রথম যে ম্যাথটা আছে একটু খেয়াল করো, এরকম একটা ম্যাথ তোমাদের যে শর্ট কোশ্চেনগুলো আছে না, তোমাদের 2 নাম্বার যে শর্ট কোশ্চেনগুলো আসার কথা সেগুলোও আসবে। সো দেখো এখানে কি দেওয়া আছে এবং আমাদের কি করতে হবে। এই ম্যাথটার মধ্যে আমাদের বলছে এর মান নির্ণয় করতে হবে। যদি এর মান নির্ণয় করতে যাই, আমাদের দেওয়া আছে a⁴ আছে, a⁴a আছে। সো এই জিনিসটাকে আমরা লিখতে পারবো a⁴a দেখো ভাই, এবার আমাদের এখানে a⁴ এর পাওয়ার রুট আছে না, তার মানে এর পাওয়ার কত আমাদের হাফ, এখানে বাইরে আছে আমাদের a, তার মানে a⁴a আছে এদিকে, আর এইদিকে আমাদের আছে a⁴a, এদিকে আছে আমাদের a⁴, হ্যাঁ দেখো 1 + হাফ আমাদের কত a, যেটাকে আমি সুন্দর করে লিখতে পারবো। দেখো ভাইয়া a × a, দেখো a × a1 × a⁴ a⁴3/2 × a। তার মানে এখন যদি ডাইরেক্টলি লিখি তাহলে তুমি বুঝতে পারবে, এখানে লিখতে পারবো a⁴1 + হাফ এর মান হবে, হ্যাঁ 3/2 a এর সমান। তার মানে বেসিকলি দেখো ভাইয়া, এখন আমরা এখানে 3/2 লিখতে পারবো a⁴3/2
নিচে হবে আমাদের এ, আর এ হবে 3/2। তার মানে a টু দি পাওয়ার হাফ হিসাবে পড়বে। তুমি আগের ম্যাথ থেকে দেখছো 3/2 আছে এখানে, দুই পাশে স্কোয়ার করলে a ইজ ইকুয়াল টু হবে 9/4। এটা হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার কত হবে আমাদের? 9/4। দেখো তোমার অ্যান্সার মিলছে কিনা। তোমার যদি অ্যান্সার মেলে তাহলে এইভাবে লিখবা, দেখো 0 1 এর অ্যান্সার হলো আমাদের 9/4। 9/4 এভাবে করে একটু অ্যান্সারে লিখবা। তোমার কমেন্টে আমি যদি অ্যান্সারগুলো দেখি, এই মোমেন্টে তোমাদের কি করে, তুমি যখনই কমেন্ট করো না, ধরো এখন ভিডিওর এই প্রান্তে আসছো, তুমি তখন এই কমেন্টটা করছো, তখন আমি বুঝতে পারবো এই মোমেন্টে অমুকে আসলে ক্লাসটায় ছিল। ওকে, সো এরপরে চলে আসি আমরা এই ম্যাথটা। দেখো এখানে খুব সুন্দর করে বলা আছে এত হলে এত এর মান 0 প্রমাণ করতে বলছে। সো করি প্রমাণটা। হ্যাঁ, প্রমাণটা করি। যখনই এরকম একটা ম্যাথ দেখবা সমীকরণ প্রতিষ্ঠা করতে বসে, এই ধরনের ম্যাথ আসার সম্ভাবনা তোমাদের 120%। যদি এই চ্যাপ্টার থেকে কোনোদিন ম্যাথ আসে, এই ধরনের একটা ম্যাথ আসবে তোমাদের। ওকে, দেখো কোথায় আসছে এটা। এটা আসলে আমাদের দিনাজপুর বোর্ড 2024-এ। সো দেওয়া আছে আমাদের m + 5 - 3 টু দি পাওয়ার 2/3 minus 3 to the power 1/3 is equal to 0। তার মানে এখন যদি m + 5 করি আমরা, আর এই পাশে করি আমাদের 3 to the power 2/3 minus 3 to the power মানে প্লাস 1/3, তাহলে কিন্তু খাটে। এই জিনিসটাকে আমরা 1 নাম্বার দিই। দেওয়ার পরে আমরা একটা কাজ করব, দুই পাশে কিউব করব। যদি করি m + 5 হোল কিউব এসে পড়ে, আর এই পাশে আমাদের আসে 3 2/3 প্লাস 3 1/3 হোল কিউব। আসলে এইখানে আমরা লিখতে পারবো m কিউব প্লাস, দেখো ভাইয়া m কিউব প্লাস, দেখো এইখানে আমরা লিখতে পারি m কিউব প্লাস ধরো মনে করো 5 কিউব প্লাস 3m ইন্টু 5 স্কোয়ার প্লাস 3m স্কোয়ার ইন্টু 5। বা এটা না লিখে আমরা জাস্ট এখানে দ্বারা সূত্র বসাই, তাহলে মনে হয় আমার জন্য ভালো হবে। সূত্রে বসে আমার মনে হয় ভালো হবে। ঠিক আছে, সূত্রে বসাই, জাস্ট বসাইলে দেখো 3m ইন্টু 5m প্লাস 5। নর্মাল এই সূত্রটা বসাই, পরে বুদ্ধিতে দেখা যাবে আমরা, কারণ কি আমরা একটু চেঞ্জ করবো এখানে। এখন এই পাশে যদি সূত্রটা বসাই, তাহলে এখানে এসে পড়বে 3 টু দি পাওয়ার 2/3 হোল কিউব প্লাস 3 টু দি পাওয়ার 1/3 হোল কিউব প্লাস, এখানে আমরা নর্মাল সূত্রটা বসাই 3 টু দি পাওয়ার 2/3 3 টু দি 3 ইন্টু 3 টু দি পাওয়ার 2/3 এটার উপরে হোল স্কোয়ার। আচ্ছা না, এটাও না, এটাও সূত্র বসে, 3 2/3 ইন্টু 3 টু দি পাওয়ার 1/3, আর এদিকে 3 টু দি পাওয়ার 2/3 প্লাস 3 টু দি পাওয়ার 1/3। কোনো অসুবিধা নেই, দুইটা বসাই দিলাম। এখন তোমাকে 1 নাম্বার সমীকরণটা মনে করতে বলতেছি। চিন্তা করো 1 নাম্বার সমীকরণে আমি কি লিখছিলাম, m + 5 লিখছিলাম না এইটুকুর বদলে। সো আমরা ডান পাশে এখানে m + 5 লিখবো। কি লিখবো এখানে? m + 5 লিখবো, বসাবো। আর এইখানে এখানে আমরা কিছু চেঞ্জ করবো না, এখানে আমাদের কিছু চেঞ্জ করার দরকার নেই, ডাইরেক্টলি বসাইলেই হইতো। এক সূত্র ইউজ করা ট্রাই করতেছিলাম আমি আর কি। তার মানে m কিউব প্লাস 125 প্লাস 15 m স্কোয়ার, হ্যাঁ, এরপর হলো 15 ইন্টু 5, হ্যাঁ 5 15 5 15 কত ভাই আমাদের বলো তো? 5 15 4 15 60, 5 15 75 হয়, রাইট? 5 15 75, 75m ইজ ইকুয়াল টু, যদি এখানে কিউব করি এখানে আসবে হলো 3 স্কোয়ার মানে হলো 9, আর এখানে আসবে 3, আর এখানে আসবে দেখো 3 যোগ করি 2/3 প্লাস 1/3 যদি যোগ করো তাহলে আমাদের আসবে 3। ঠিক আছে, কি আসবে আমাদের? 3 আসবে। 3 3 3 9, 9 এর সাথে যদি আমরা m + 5 বসাই, 9 ইন্টু m + 5 যদি আগে বসাই, দেখো এখানে m + 5 আসে, চিন্তা করো, হ্যাঁ, তাহলে 9m প্লাস 5 নং 45 পেয়ে যাচ্ছি আমরা। ওকে, ডান। এখন যদি তুমি ভালো করে চিন্তা করো তাহলে এই জিনিসটা অনেকটা এরকম আসবে। এই সমীকরণটা এসে পড়বে একবার, দেখো m স্কোয়ারের জায়গায় m কিউবের জায়গায় m কিউব এসে পড়লো, m কিউবের জায়গায় m কিউব এসে পড়লো। 15m স্কোয়ার কোথায়? এখান থেকে 15m স্কোয়ার এসে পড়লো। এখন তুমি চিন্তা করবা যে 66m কোত্থেকে আসলো। তোমার এখানে 75 আছে আর এখানে 9 আছে। ঠিক আছে, 75 থেকে যদি 9m বাদ দাও তাহলে 66m এসে পড়ে। এরপরে কত লাগবে তোমার? 68 লাগবে। 125 আছে, 125 থেকে তুমি 9 আর 3 12, আর এদিক দিয়ে 45 যদি বাদ দাও, তুমি দেখবা তোমার কত? 68 এসে পড়বে, ইকুয়াল টু 0। এটা হবে তোমার অ্যান্সার, এটা হবে তোমার অ্যান্সার। এই অ্যান্সারটা এসে পড়লো। দেখো ভাই কয় লাইনে করতে পারছি? 1 2 3 4 5 6 লাইনে হয়ে গেছে। 6 লাইনে একটা ম্যাথ, কিন্তু তুমি আসলে পরীক্ষা হলে ছাইরা আসবা।
তুমি যদি প্র্যাকটিস না করতে যাও। প্র্যাকটিস করতেই হবে এগুলোর ক্ষেত্রে, 100% প্র্যাকটিস করেই যেতে হবে তোমার। ওকে, পরেরটা চলে যাই আমরা। এই কোশ্চেনটা দেখো, দেখো ঠিক একই রকমের একটা কোশ্চেন, আমি তোমাকে বলবো না 4 সমুদ্র 13 নদী পার হয়ে আসতে হবে, হ্যাঁ একই টাইপের একটা কোশ্চেন তোমার করতে হবে, ঠিক আছে? তো চলো আমরা একটু করি, কি বলো, আমরা করে ফেলি। সো আমাদের বলছে, আমাদের কি বলছে এখানে সেটাকে দেখে নিই। আমাদেরকে বলছে এত এত এবং এতর মান কত আমাদের 0, হ্যাঁ যদি 0 হয় তাহলে আমাদেরকে বলছে এত 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 এতর মান 0, এটা আমাদের প্রকাশ করতে হবে, এটা আমাদের প্রকাশ করতে হবে। সো আমরা একটু দেখি, প্রকাশ করা ট্রাই করি। তার মানে a টু দি পাওয়ার x টু দি পাওয়ার 1/3 আছে, প্লাস b টু দি পাওয়ার, হ্যাঁ b টু দি পাওয়ার y টু দি পাওয়ার 1/3 আছে, প্লাস হ্যাঁ এখানে আমাদের c হবে, এখানে একটা c মিসিং ভাইয়া, ঠিক আছে? c টু দি পাওয়ার c ইন্টু z টু দি পাওয়ার 1/3 আছে ইজ ইকুয়াল টু 0 আছে, ইজ ইকুয়াল টু কত আছে আমাদের 0 আছে। এটা হলো আমাদের মান দেওয়া আছে, কি দেওয়া আছে, এটার মান দেওয়া আছে। সো আমরা একটা কাজ করবো, আমরা এইটাকে বাম পাশে রাখবো, এটাকে ডান পাশে নিয়ে যাই। যদি নিয়ে যাই তখন মান আসবে এরকম, a x 1/3 প্লাস b y 1/3 মাইনাস c z 1/3। সো যদি হোল কিউব করি, যদি হোল কিউব করি দেখো ভাই, এটাকে আমরা 1 নম্বর ধরে নিই। যদি হোল কিউব করি তাহলে আমাদের মান কি আসে, মান আসে ax 1/3 হোল কিউব প্লাস by 1/3 হোল কিউব প্লাস 3 ইন্টু ax 1/3 ইন্টু by 1/3, হ্যাঁ তার সাথে আমার যাবে ax 1/3 প্লাস by 1/3, এটা যাবে, এটা কি হবে, এটা আমাদের যাবে। এবং যাওয়ার পরে দেখো, যাওয়ার পরে আমাদের ডান পাশে যে জিনিসটা হবে সেটা হবে আমাদের সি কিউব, মাইনাসটা বাইরেই থাকবে, দেখো মাইনাসটা আছে না, মাইনাসটা বাইরেই থাকবে, আর জেড এর উপরে কিউব হইলে জেড শুধুমাত্র জেড হয়ে যাবে। দেখো জেড 1/3 এর উপর যদি কিউব হয় শুধুমাত্র জেড জেডই থেকে যাবে। এখন সমস্যাটা হইলো আমরা এই লাইনে কি পাইছি, এত ইজ ইকুয়াল টু এত -0, তার মানে এই মানটা, এটার মান আমি কত বসাই দিতে পারবো, বসাতে মাইনাস সি জেড টু দি পাওয়ার 1/3। সো বসায় দিই, যদি বসায় দিই তাহলে পরবর্তী যে লাইনটা আসে সেই লাইনটা আসে এরকম, a কিউব x প্লাস b কিউব y প্লাস 3 a b, ধরো মনে করো x y 1/3 y 1/3, হ্যাঁ 1/3, এটার বদলে আমাদের বসবে হইলো মাইনাস সি জেড 1/3, ওকে, আর এদিকে মাইনাস সি কিউব জেড বসবে। সো মাইনাসটা আমি এখানে এসে পড়লে, মাইনাসটা দেখো আমি এখানে নিয়ে আসবো, যদি নিয়ে আসি তাহলে a কিউব এক্স প্লাস বি কিউব ওয়াই মাইনাস 3ab, কি হবে ভাইয়া, এক্স কিউব ওয়াই কিউব আর এখানে জেড কিউব এসে পড়বে। দেখো এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব এসে পড়বে, যদি এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব এসে পড়ে সি আসবে এক্স কিউব 1/3 y 1/3 z 1/3 এসে পড়বে, ইজ ইকুয়াল টু মাইনাস সি কিউব জেড এসে পড়বে। এখন তোমাকে এখান থেকে একটা জিনিস বুঝতে হবে, যে ভাই এখানে আমাদের এক্স কেন আসলো, এখানে আমাদের কেন, আপনি এখানে ভাই এক্স দেখাচ্ছেন, কেন এক্স দেখাচ্ছেন, কেন অন্য কিছু না ভাইয়া, তো তুমি এইখান থেকে যখন এই জিনিসটা নিয়ে আসছিলা, এখানে একটা জিনিস মিস হয়েছে, এখানে একটা জিনিস দেওয়া উচিত ছিল x = y = z বা এরকম কিছুটা দেওয়া উচিত ছিল, তখন সেখানে আমাদের এখানে x এর জায়গায়, তিনটার জায়গায় আমাদের কি এসে পড়বে, একটা x এসে পড়বে। ওকে, সো আলটিমেটলি আমি যদি তোমাকে এখানে বসাই, দেখো ওই জিনিসটাকে এই পাশে নিয়ে আসো, তার মানে নিয়ে আসলে a কিউব x প্লাস বি কিউব y প্লাস সি কিউব z মাইনাস 3abc, এখানে আমাদের দেখো x 1/3 y 1/3 z 1/3, এই তিনটা আছে, রাইট, তিনটা আছে, তার মানে x এর এখন মানটা আমি এখানে জাস্ট বসায় দিব। কেন ভাইয়া, এখানে তিনটা এত আছে, এই তিনটার বদলে আমি যদি কি করতে পারি, একটা দ্বারা রিপ্লেস করতে পারি, জাস্ট একটা x দ্বারা রিপ্লেস করে দিব। কি করব আমি, জাস্ট একটা x দ্বারা রিপ্লেস করে দিব, কারণ এখানে একটা লাইন লেখা নাই, যে যদি আমাদের লাইন লেখা নেই, লিখলে ভালো হইতো যে 1/3 y 1/3 এবং z 1/3 এর মান হলো আমাদের x, এর মান কত আমাদের x, যদি এরকম থাকে দেখো ভাইয়া x * y * z, হ্যাঁ z 1/3
ইজ ইকুয়াল টু এক্স। এটা যদি আসলে থাকে, এরকম বিষয়টা যদি দেওয়া থাকতো তাহলে আমি ডাইরেক্ট এক্স লিখতে পারতাম। এছাড়া আর কোনো অ্যাকচুয়ালি এখানে লেখাটা একটু টাফ, এখানে লেখার একটু টাফ, লেখা যাচ্ছে না আপাতত। ওকে ডান, পরবর্তীতে চলে যায়, কারণ কি প্রমাণে বসছে কিন্তু এখানে অ্যাকচুয়ালি কিছু একটা ইনফরমেশন মিসিং আছে, ইনফো মিসিং। ওকে, আশা করি ইনফোটা এরকম কিছু একটা। পরেরটা চলে যাই আমরা। দেখো এইটা দেওয়া আছে, এটাও তোমাদের 2 নম্বর কোশ্চেনগুলোতে আসে, এটাও 2 নম্বর কোশ্চেনগুলো আছে, একটু সলভ করি, এটা আমরা সলভ করি। ওকে, প্রথমে একটু দেখতে হবে আমাদের কি দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে। আমাদের দেওয়া আছে এত ইকুয়াল টু এত, এর মান এক্স, এক্স এর মান কত। সো কি দেওয়া আছে প্রথমে 2x + 2 দেওয়া আছে, আর এই পাশে 27 আছে। কত আছে আমাদের 27 আছে। 27 কে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 3 আকারে, আর হোল টু দি পাওয়ার কি আছে x + 1 আছে ইজ ইকুয়াল টু 36, যেটাকে লিখতে পারবো 3 টু দি পাওয়ার 2x + 2 প্লাস 3 উপরে চলে গেল 3 টু দি পাওয়ার 3x + 3 ইজ ইকুয়াল টু আমাদের 36 হয়ে যাবে। 36 কে কিভাবে লিখতে পারি ভাইয়া বলো তো? 36 কে কিভাবে লেখা যায়? 36 কে কিভাবে লেখা যায় তুমি তো জানো তো, রাইট? 36 কে 3 3 9, আর আচ্ছা না ওইভাবে না লিখি, 36 ই থাক আপাতত। 36 ই আপাতত থাক। সো এখন এইখান থেকে আমাদের সামনে কিভাবে আগাবো, এখান থেকে সামনে কিভাবে আগাবো, এইটাই হলো আমাদের প্রবলেম। ঠিক আছে, এটাই হলো আমাদের প্রবলেম, যে এইখান থেকে আমরা সামনে কিভাবে আগাইতে পারি সেটা আমাদের একটু বুঝতে হবে। আমরা ম্যাক্সিমাম মানুষ এই জায়গায় এসে আটকে যায়, এই পর্যন্ত এসে আটকে যায়। এখন এইখান থেকে সামনে আগানোর উপায় একটা কাহিনী আছে। সো আমরা ম্যাক্সিমাম মানুষের এই দিকে কেন আসে আমি বুঝি না, এই ঝোঁকটা কেন থাকে এটা আমার আসলে জানা নাই, যে প্রথমে তারা এই লাইনটা দেখার পরে এই লাইনটা লেখা শুরু করে, কিন্তু এটা কিন্তু আসলে ভুল, এটা ভুল। তোমার এই লাইনটার বদলে তোমার যা যা করা উচিত ছিল সেটা হলো রাইট অ্যান্সারটা আমি এখানে লিখে দিচ্ছি, লাল কালি দিয়ে লিখতেছি, যাতে তুমি আর কোনোদিন এই ধরনের ভুল না করো। কারণ কি সবাই এসে এখানে এসে আটকে যাই, কেন যেন আটকে যায়। আমি আমার ছাত্র বয়সে অনেকবার এখানে এসে আটকে গেছি। সো তোমাকে বলি, যখনই তুমি এরকম কিছুটা দেখবা তখন তোমার প্রথম যে কাজটা হবে সেটা হলো 3 টু দি পাওয়ার 2x আছে এখানে +2 আছে, আর এখানে আমাদের 27 টু দি পাওয়ার x আছে +1 আছে ইজ ইকুয়াল টু 36 আছে। সো মাথায় রেখো আমাদের যে কাজটা করতে হবে এটাকে ভাঙতে হবে। 2x কে আলাদা করে ভাঙবো, 2 টু দি পাওয়ার 2 কে আলাদা করে ভাঙবো। ওকে, মানে আমাদের 3 টু দি পাওয়ার x আনতে হবে। কি করতে হবে? 3 টু দি পাওয়ার x আনতে হবে, তারপর সেটাকে কিছু দিয়ে একবার রিপ্লেস করতে হবে, তার আগে না। হ্যাঁ, এখানে 27 আছে, 27 কে লিখতে পারি 3 টু দি পাওয়ার 3 লিখতে পারি। এন্ড ভিতরে x + 1 গুণ আকারে থাকতে পারে, এর ইজ ইকুয়াল টু 36 আছে, কোনো সমস্যা নেই। এন্ড এইদিকে আমরা লিখতে পারি, দেখো 3 টু দি পাওয়ার এই জিনিসটাকে লিখতে পারি 3 টু দি পাওয়ার x আছে আমাদের, তার পাওয়ার কত আমাদের 2, আর এইখানে যেটা আছে ওখানে 3 হবে অবশ্যই, এখানে দেখো 3 হবে, আর আছে বাকি যে জিনিসটা এখানে আছে সেটা হলো 3 3 3 9 প্লাস এইখানে আমাদের দেখো আমাদের কি করতে পারি 3x এসে পড়ে, 3x এসে পড়ে প্লাস 3 এসে পড়ে ইজ ইকুয়াল টু 36। আবার যদি সুন্দর করে বলি তাহলে দেখো 3x হোল স্কয়ার, আর এখানে 9 থাকে, প্লাস আমাদের এখানে 3 টু দি পাওয়ার x টু দি পাওয়ার 3, এবং তার সাথে সাথে আসে হলো 3 টু দি পাওয়ার 3, 3 টু দি পাওয়ার 3 প্লাস 36 প্লাস 36 না ইজ ইকুয়াল টু 36। ওয়াও। এরপর আমরা কি লিখতে পারি, দেখো 3x কে আমরা একটা কোনো কিছু ধরি, 3x কে আমরা কোনো একটা কিছু ধরি, আমি এখন কালার চেঞ্জ করতেছি। 3x কে আমরা ধরো মনে করো z, p ধরি, কি ধরি আমরা p ধরি। যদি p ধরি তার মানে এখানে আছে 9p স্কয়ার প্লাস এখানে 3 3 3 27 হবে 27p কিউব ইজ ইকুয়াল টু 36। কত আমাদের 36। এটা হলো আমাদের এখানে আছে, এটা হলো আমাদের এখানে আছে। সো এখন কি করতে পারি আমরা 9 দ্বারা ভাগ দিতে পারি, কিন্তু প্রথমে 9 দ্বারা ভাগ দিয়ে দিই। যদি 9 দ্বারা ভাগ দিয়ে দিই তাহলে আসলে মান কত আসবে আমাদের, দেখো p স্কয়ার 3 9 27 3 9 27 p কিউব, আর এদিকে হইলো 4 9 36 ইজ ইকুয়াল টু 4, এই মানটা আছে। সো এখন তোমার এই জিনিসটা সমাধান করলেই হবে। সো কি দেওয়া আছে আমাদের 9p কিউব p স্কয়ার ইজ ইকুয়াল টু 4। এখন তুমি যদি এই জিনিসটা সমাধান করো দেখো ভাইয়া 3p স্কয়ার, আমি জাস্ট এই জিনিসটা বাদ দিই, মুছি সমাধান করি দেখো সমাধান যদি নিয়ে আসো তাহলে আমাদের কি আসবে, আমাদের 3p কিউব প্লাস p স্কয়ার মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0।
এখন তোমার কি করতে হবে, এখান থেকে সমাধানটা নিয়ে আসতে হবে। কি কি কাঙ্ক্ষিত সমাধান হইতে পারে ভাইয়া? আমি বলি পি এর মান যদি 1 হয় তাহলে কি হবে, এখানে 3 + 1 হবে, তার মানে একটা সমাধান হইতে পারে p - 1, p = কত 1। তো যদি p = 1 আমরা জানি, তার মানে এখন আমাদের কি করতে হবে, এই জিনিসটা আমাদের এখানে লেখা দেখাইতে হবে। সো আমরা লেখা দেখাবো, আমরা কি করতে পারবো, লেখা দেখাবো। তো সবাই একটু আমরা লেখা দেখাই। সো আমরা কি করব, সবাই প্রথমে লেখা দেখাবো। যদি লেখা দেখাই তাহলে আমাদের মানটা কেমন হবে। দেখো ভাইয়া, আমরা দ্বিতীয় লাইন বাদ দিয়ে তৃতীয় লাইনে চলে যাব, ঠিক আছে। সো p - 1 হলে এটার একটা উৎপাদক, তাই না? এটা আমরা দেখছি p এর মান 1 বসলে এখানে 0 আসে, একটা উৎপাদক। কত করলে 3p³ আসবে তুমি জানো কত করলে 3p³ আসবে। এখানে আমি 3p এর সাথে p² দিয়ে গুণ দিলাম, তাইলে 3p³ এসে পড়লো আর -3p² এসে পড়লো। ওকে, আবার p - 1 থাকলো। হ্যাঁ, এখন তুমি যে জিনিসটা করতে পারবা, এখানে আমাদের 4টা নিয়ে আসতে হবে, 4টা p নিয়ে আসতে হবে। যদি 4টা p নিয়ে আসি তাহলে 4p² এসে পড়লো, একটা p² থেকে গেল, ঠিক আছে। হ্যাঁ, 4p² এসে পড়লো, আর এদিকে আমাদের 4p - 4p এসে পড়লো। ওকে, আবার p - 1 নিয়ে আসি আমরা। p - 1 নিয়ে আসলে তাহলে আমাদের দেখো, আমাদের এখানে +4p নিয়ে আসতে হবে, কারণ কি এখানে কোনো p নাই, এখানে কোনো উপরটায় p নাই, তার মানে এখানে মান যেটা আসবে সেটা হলো আমাদের কি +4 নিয়ে আসি। +4 নিয়ে আসলে আমাদের এখানে +4p আসবে এবং আমাদের -4 আসবে = 0। এটার মানে আমাদের 0। তার মানে এখন যদি আমি জিনিসটাকে হিসাব করি, p - 1 কে কমন নিলে আমাদের 3p² + 4p + 4 = 0 এসে পড়ে। তার মানে p এর একটা মান কত আমাদের 1, এবং বাকি যে মানগুলো আছে সেগুলো আবার এখান থেকে নির্ণয় করতে হবে। 3 × 4 = 12, হ্যাঁ 3 × 4 = 12, হ্যাঁ 6 × 2 = 12, এটাও কিন্তু এখানে আমাদের আসে। হ্যাঁ 6 × 2 = 12, কিন্তু আসলে ওখানে আমাদের আসলে একটা নেগেটিভ এসে পড়ে, ঠিক আছে। এখন আপাতত আমরা জাস্ট একটা দিয়েই সমাধান করি আপাতত, যে একটাই করি, আরেকটা তোমরা করার চেষ্টা করো। আমরা চিন্তা করলাম p - 1 এর মান কত আমাদের 0 যদি হয়, তার মানে p এর মান কত আমাদের 1। তোমরা বাকিটা বাসায় বসে কইরো। তার মানে আমাদের 3x এর মান কত আমাদের 1। যদি 3x এর মান 1 হয়, তার মানে অবশ্যই জানো x এর মান কত হইতে হবে, 0 হইতে হবে। সমান কত হইতে হবে, 0 হইতে হবে। এখন যদি তুমি লেফট হ্যান্ড সাইড মিলায় দেখো, 3² কত হয় আমাদের 9 হয়, আর এখানে 0 + 1 27 আছে, 27 আর 9 যোগ করলে 36 হয়ে যায়। ওকে, বাকিগুলা এইটা সমাধান করা যায় কিনা অবশ্যই তোমরা বাসায় বসে মিলায় দেখবা। ওকে, সমাধান করে এখান থেকে p এর মান কত বসাইতে হবে অবশ্যই কিন্তু বাসায় বসে একটু বের করে দেখবা। চলো সামনে চলে যাই। সো এইটা একটু দেখো, এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট এবং প্রত্যেকবারই তোমাদের কেন যেন আসে, কিভাবে যেন আইসা পড়ে। হ্যাঁ, সো এটার ফার্স্ট পার্টটা তো তোমাদের জন্য ইজি, কারণ আমি ফার্স্ট পার্টটা মাল্টিপল অবজেক্টিভে তোমাদেরকে দেখাইছি। এবার আমাদের সেকেন্ড পার্টটা নিয়ে আসলে কাজ করতে হবে, সেকেন্ড পার্টটা নিয়ে বেশি কাজ করতে হবে। সো আমাদের দেওয়া আছে x⁴1/p প্লাস y⁴1/q প্লাস ইজ ইকুয়াল টু, অ্যাকচুয়ালি প্লাস না, ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে আমাদের, x⁴1/p ইজ ইকুয়াল টু y⁴1/q ইজ ইকুয়াল টু z⁴1/r এর মান কত আমাদের k। যদি k হয়, তার মানে আমাদের x এর মান কত k⁴p, y এর মান কত আমাদের k⁴q, হ্যাঁ z এর মান কত আমাদের কত আমাদের pq r হয়ে গেল। সো এখন যদি তোমাকে বলে x y z = r, দেখো ভাই তোমাকে বলছে x y z = 1, তার মানে এখন আমি বলতে পারবো x y z এর মান কত আমাদের 1 বলছে, তার মানে আমাদের k⁴p k⁴q k⁴r এর মান কত আমাদের 1। ওকে, যেটাকে আমরা সুন্দর করে বলবো যে ভাই k⁴1, তার মানে যেটাকে লেখা যায়, দেখো তিনটা একই জিনিসে সেম ভিত্তি বিশিষ্ট তিনটা পদের গুণফল কত আমাদের 1, তার মানে k p + q + r এর মান কত আমাদের 1 কে লেখা যায় k⁴0, তার মানে p + q + r এর মান কত আমাদের 0, ঠিক আছে, কত আমাদের 0। এটুকু আমরা আশা করি বুঝতে পারছি। তার মানে ঠিক এইখান থেকে আমরা বেশ কয়েকটা জিনিস নিতে পারবো, এখান থেকে একটা অনুসিদ্ধান্ত নেই। সেই অনুসিদ্ধান্ত, প্রথম সিদ্ধান্ত হলো p + q কে আমরা লিখতে পারি -r দ্বারা রিপ্লেস করে লিখতে পারবো, এবং আমরা p + r কে -q এর বদলে লিখতে পারবো, এবং আমরা কখনো যদি লিখতে হয় q + r এর মান লিখতে হয়, সেটাকে আমরা -p এর বদলে লিখতে পারবো। এই জিনিসটা আমরা এস্টাবলিশ করে নিলাম। এবার ম্যাথটা সলভ করা ইজি হয়ে যাবে, কারণ কি আমরা যে কাজটা করব, যে দেখো এখানে 1 a⁴q প্লাস a⁻r প্লাস 1, হ্যাঁ প্লাস 1 a⁴r প্লাস
এ টু দি পাওয়ার মাইনাস পি প্লাস 1 এ টু দি পাওয়ার, হ্যাঁ, প্লাস 1 এ টু দি পাওয়ার পি প্লাস এ টু দি পাওয়ার মাইনাস কিউ প্লাস 1। হ্যাঁ, এটা আমাদের লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে, আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে নিলাম ফর্মালি অ্যাকচুয়ালি LHS। ওকে, নিয়ে নিলাম। এরপরে যে কাজটা করব, আমরা যে কোনো একটার মতো সবগুলোকে বানাবো, যে কোনো একটার মতো সবগুলোকে বানাবো। আমি চাচ্ছি যে ওই যে লাস্টেরটা আছে না, লাস্টেরটার মতো সবগুলোকে বানাইতে। তার মানে এইটার নিচে আমাদের সবগুলা কি আনতে হবে, সবগুলা কি আনতে হবে, এখানে আনতে হবে, e টু দি পাওয়ার p, e টু দি পাওয়ার q, e টু দি পাওয়ার r আনতে হবে। হ্যাঁ, যদি আনতে চাই তাহলে আমাদের একটা সিঙ্গেল একটা স্ট্র্যাটেজি ফলো করলেই হবে, সিঙ্গেল একটা স্ট্র্যাটেজি ফলো করলেই হবে। ভাই আমাকে একটু বলো তো, এখানে নেগেটিভে এর পাওয়ার নেগেটিভে কি আছে? তুমি বলবো আমাকে ভাই এর পাওয়ার নেগেটিভে আমাদের r আছে। সো কি করবো আমরা, এইটার সাথে উপরে নিচে এ টু দি পাওয়ার r গুণ দিব, এটার সাথে উপরে নিচে কি করব, এ টু দি পাওয়ার r গুণ দিব। যদি করি তার মানে এ টু দি পাওয়ার r উপরে আসছে, হ্যাঁ, এ টু দি পাওয়ার r উপরে আসছে, হ্যাঁ, আর নিচে আসবে কি, নিচে আসবে কি, আচ্ছা না এটা না করি, এটা না করি, চলো চলো, বাচ্চাকে জানলো কি এরকম একটা ব্যাপার এসব বুঝতেছে, কে যেন আমাকে মনে হয় বলতেছে ভিতর থেকে। ওকে, সো এটা আনবো। সো আমাদের প্রথমে এ টু দি পাওয়ার পি নিয়ে আসতে হবে। যদি এ টু দি পাওয়ার পি নিয়ে আসতে চাই তাহলে আমাদের কি করতে হবে, হ্যাঁ, এ টু দি পাওয়ার পি না, এ টু দি পাওয়ার মাইনাস কিউই আনি আপাতত, এ টু দি পাওয়ার মাইনাস কিউই আনি, বা এ টু দি পাওয়ার 1 যে কোনো একটা জিনিস আনলেই হবে, এ টু দি পাওয়ার মাইনাস কিউ আনতে হবে, ঠিক আছে, উপরে আনতে হবে, নিচেও আনতে হবে। যদি আনতে চাই এইখানে আমি কি করবো, এ টু দি পাওয়ার মাইনাস কিউ দ্বারা গুণ দিই। চলো যদি গুণ দিই তাহলে এ টু দি পাওয়ার মাইনাস কিউ ধরো মনে করো উপরে আছে, নিচে আছে আমাদের এ টু দি পাওয়ার কিউ, এ টু দি পাওয়ার মাইনাস কিউ দ্বারা গুণ দিছি, আর এখানে আছে এ টু দি পাওয়ার মাইনাস আর, আর এখানে আছে হলো 1। ওকে, আবার এইখানে এইটার সাথে এখানে আমরা কি আনবো, এখানে আনা লাগবে আমাদের এ টু দি পাওয়ার পি আনা লাগবে, এখানে এ টু দি পাওয়ার মাইনাস পি আছে, তার মানে এ টু দি পাওয়ার পি নিয়ে আসবো আমরা। তার মানে যদি আনি তাহলে এখানে আসবে হলো এ টু দি পাওয়ার পি, এ টু দি পাওয়ার আর আছে, এখানে আসে আমাদের এ টু দি পাওয়ার মাইনাস কিউ আছে আমাদের এখানে, এবং এ টু দি পাওয়ার মাইনাস কি না মাইনাস পি আছে এখানে, মাইনাস পি আছে এখানে, এবং 1 আছে আমাদের। হ্যাঁ, তাহলে আমাদের ডান পাশে যে জিনিসটা এসে পড়বে সেটা হলো ডান পাশে কোনো কিছু আর আনা লাগবে না, আমরা জাস্ট না আনি, এ টু দি পাওয়ার পি আছে, এ টু দি পাওয়ার মাইনাস কিউ আছে, হ্যাঁ, এবং এখানে আমাদের 1 আছে, কোনো অসুবিধা নেই। ওকে, সো এবার যদি ভিতরে গুণ দিই, দেখো এটার ভিতরে যদি গুণ দিই তাহলে মান আসবে এরকম, এ টু দি পাওয়ার মাইনাস কিউ ভিতরে আছে, তাহলে এ টু দি পাওয়ার মাইনাস কিউ এবং এ টু দি পাওয়ার মাইনাস কিউ যদি পরস্পর গুণ হয় এরকম এসে পড়বে, এ টু দি পাওয়ার মাইনাস কিউ প্লাস কিউ, হ্যাঁ, মানে 0 হয়ে যাবে আর কি সোজা কথা। হ্যাঁ, আর এদিকে আসবে হলো এ টু দি পাওয়ার মাইনাস কমন নিলে কিউ প্লাস আর, কেন ভাইয়া দুইটাই নেগেটিভে আছে, আর এখানে আমাদের এ টু দি পাওয়ার মাইনাস কিউ, এটা আসছে, এটা আসছে অ্যাকচুয়ালি। ওকে, এখন এই পাশে আমাদের কি হচ্ছে, এখানে এ টু দি পাওয়ার পি যেরকম আছে সেরকমই আছে, শুধুমাত্র চেঞ্জ হবে, এ টু দি পাওয়ার পি এই পাশে চলে গেলে এ টু দি পাওয়ার পি প্লাস আর এসে পড়বে, এখানে এসে পড়বে এ টু দি পাওয়ার, দেখো এখানে কিউ হয়ে গেছে বলে, এ টু দি পাওয়ার, দেখো এ টু দি পাওয়ার মাইনাস পি প্লাস পি, আর এখানে 1 এর জায়গায় এ টু দি পাওয়ার শুধুমাত্র পি। ওকে, আর ওই পাশে আমাদের শুধুমাত্র যা আছে তাই 1 এ টু দি পাওয়ার পি প্লাস এ টু দি পাওয়ার মাইনাস কিউ প্লাস 1। হ্যাঁ, এটা করলেই হবে, এনাফ, মোর দেন এনাফ। ওকে, সো যদি করি তাহলে যে কাজটা করবো আমরা এখন, দেখো এটা কাটা চলে যায়, আমাদের এ টু দি পাওয়ার মাইনাস কিউ উপরে থাকলে থাকুক সমস্যা নেই, নিচে আমাদের এ টু দি পাওয়ার মাইনাস কিউ প্লাস কিউ আমাদের 0 হয়ে যায়, এ টু দি পাওয়ার 0। আর এইখানে আমাদের দেখো মাইনাস কিউ প্লাস আর, কিউ প্লাস আর এর মান কত জানো, কিউ প্লাস আর এর মান আমাদের হলো মাইনাস পি। সো আমাদের মাইনাস ভিতরে হলো মাইনাস পি আসার কথা, মাইনাসে মাইনাসে প্লাস পি হয়ে যাবে। দেখো এখানে কি আমাদের মাইনাস পি আসার কথা, তাই না, এখানে আমাদের মাইনাস পি আসার কথা, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তার মানে এ টু দি পাওয়ার পি পেয়ে যাবো। অ্যান্ড আমাদের এ টু দি পাওয়ার মাইনাস কিউ ওখানে তো ছিলই, এটা হলো এ, প্লাস এ টু দি পাওয়ার মাইনাস কিউ যা ছিল তাই। একই রকম ভাবে আমাদের এ টু দি পাওয়ার পি উপরে আছে। এখন চিন্তা করি এ টু দি পাওয়ার পি প্লাস আর এর মান কত, এ টু দি পাওয়ার পি প্লাস আর এর মান কত আমাদের, দেখো তো মাইনাস কিউ না, বসায় দেই এ টু দি পাওয়ার মাইনাস কিউ। হ্যাঁ, আবার দেখো এ টু দি পাওয়ার মাইনাস পি প্লাস পি, মাইনাস পি আর প্লাস পি কাটা চলে যায়, তার মানে এ টু দি পাওয়ার 0। হ্যাঁ, আবার এ টু দি পাওয়ার শুধুমাত্র পি। এন্ড লাস্টে একটু দেখো আমাদের যা আছে তাই, এ টু দি পাওয়ার পি প্লাস এ টু দি পাওয়ার মাইনাস কিউ প্লাস 1। ওকে, সো এখন যদি জাস্ট এখান থেকে মোছা শুরু করি, এই পার্টটুকু জাস্ট মুছি, এই পার্টটুকু যদি মুছি জাস্ট, তাহলে এখানে বাকি ম্যাথটা করা যাবে। ওকে, পুরো সবকিছু এক পেজে রাখা ট্রাই করতেছি। তো এখন উপরে আছে আমাদের এ টু দি পাওয়ার মাইনাস কিউ, নিচে হলো এ টু দি পাওয়ার, যদি সাজাই দেখো এ টু দি পাওয়ার পি কে আগে রাখলাম,
এ টু দি পাওয়ার মাইনাস কিউ কে পরে রাখলাম এবং আমাদের এখানে এ টু দি পাওয়ার 0 মান কত আমাদের 1 প্লাস 1 রাখলাম। এরপরে আমাদের কি রাখবো, এ টু দি পাওয়ার পি আছে উপরে, আমাদের কি আছে আমাদের দেখো এ টু দি পাওয়ার মাইনাস কিউ আছে, এ টু দি পাওয়ার পি আছে, এ টু দি পাওয়ার 0 মান 1, ঠিক আছে। তার মানে এ টু দি পাওয়ার পি আগে রাখলাম, এ টু দি পাওয়ার কিউ পরে রাখলাম, হ্যাঁ, এবং 1 কে পরে রাখলাম। লাস্টে আমাদের কি আছে, আমাদের এ টু দি পাওয়ার পি হয়ে গেল, লাস্টে আমাদের উপরে 1 আছে, এ টু দি পাওয়ার পি আছে, এ টু দি পাওয়ার মাইনাস কিউ আছে এবং 1 আছে। সো আলটিমেটলি আমাদের তিনটা যদি যোগ করি তাহলে মান আসে পড়ে এ টু দি পাওয়ার পি, এ টু দি পাওয়ার মাইনাস কিউ প্লাস 1। ওকে, উপরে আমাদের কত এ টু দি পাওয়ার পি প্লাস এ টু দি পাওয়ার মাইনাস কিউ এবং 1। ওকে, এইটা আর এটা কাটা চলে যায়, ইজ ইকুয়াল টু কত এসে পড়ে 1 এসে পড়ে। তোমরা বুঝতে পারছো, তোমরা বুঝতে পারছো। এই টাইপের ম্যাথ আসলে আমি আশা করব কারো কোনো অসুবিধা হবে না। ওকে, আর কারো কোনো অসুবিধা হওয়ার কথা না। তো চলো আমরা পরেরটা চলে যাই। সুন্দর এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা আগের মতো এরকম একটা কোশ্চেন তোমরা অলরেডি করছো। সো আমি চাইবো তোমরা এই ম্যাথটা হোমওয়ার্ক করো, এই ম্যাথটা তোমরা হোমওয়ার্ক করো। ওকে, এই ম্যাথটা তোমরা হোমওয়ার্ক করে ফেলো। ওকে, সবাই এই ম্যাথটা হোমওয়ার্ক করে ফেলো। অবশ্যই তুমি ভিডিওটা এখানে থামে এই ম্যাথটা সরাসরি এখনই করে ফেলতে পারো, করে আমাকে জানাইতে পারো যে ভাইয়া এই ম্যাথটা আমার ডান বা এত ডান। ওকে, কমেন্টে তুমি কি জানাবা যে ভাইয়া 6 ডান। ওকে, ডান। পরেরটা দেখো, এই একটা ম্যাথ আছে যেখানে বলছে এক্স এর মান নির্ণয় করতে। এটা আসলে আমাদের লগারিদমের ম্যাথের মধ্যে পড়ে যাচ্ছে, ঠিক আছে, লগারিদমের ম্যাথের মধ্যে পড়ে যাচ্ছে। সো আমরা একটু চেষ্টা করব এটা করতে। সো আমাদের দেওয়া আছে এত এত এর মান হইলে তাহলে লন ওয়াই ইজ ইকুয়াল টু যদি 1 হয় তাহলে আমাদের বলছে এক্স এর মান কত, তাহলে এক্স এর মান কত, ঠিক আছে। তো কখনো যদি মনে করো এরকম থাকে তখন লন বলতে বেসিক্যালি কি বোঝায়, হ্যাঁ, লন বলতে বোঝায় হলো যে ভাইয়া লগ অফ ই ইজ ইকুয়াল টু লগ অফ ই বা লগ অফ ই ওয়াই, এটা বোঝাচ্ছে, তাই না। তার মানে লগ অফ ই ওয়াই। সোজা কথা আমি তোমাকে যেটা এখানে দেওয়া আছে সেটা তোমাকে একটু বুঝাচ্ছি লেখা, ঠিক আছে, লেখা বুঝাচ্ছি। প্রথমে ইকুয়েশনটা সলভ করি, চলো। বেসিক্যালি এখানে দেওয়া আছে লন ওয়াই ইজ ইকুয়াল টু 1 দেখতেছি আমরা, তার মানে আমরা বেসিক্যালি দেখতেছি এটা না, লগ অফ ই ওয়াই ইজ ইকুয়াল টু 1। সো দেখো আমরা যখন করছিলাম, আমরা একদম শুরুতে এটা মুছে দিব, আমরা একদম শুরুতে এটা করছিলাম এ টু দি পাওয়ার এম ইজ ইকুয়াল টু দি এন হয়, আমরা লগ করলে কি করছি, করছি এই জিনিসটা আমাদের বেস আকারে এসে পড়ে, এই জিনিসটা আমাদের পাওয়ার আকারে এসে পড়ে, আর এই জিনিসটা আমাদের কি হয়ে যায়, এদিকে চলে যায়, ঠিক আছে, এদিকে চলে যায়। তো এখন যদি আমরা রিভার্স করি, মানে এইটা থেকে যদি এইটা আনি তখন কি হবে ভাইয়া, এই জিনিসটা পাওয়ার হিসাবে এইটা এসে পড়বে, তার মানে এই জিনিসটা পাওয়ার হিসাবে কি এসে পড়বে, এইটা এসে পড়বে। তার মানে বেসিক্যালি ই টু দি পাওয়ার 1 এর মান কত এসে পড়ে আমাদের, y এসে পড়ে। তার মানে y ইজ ইকুয়াল টু ই। এখন y এর মান এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে, y এর মান এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে। কি দেওয়া আছে, y এর মান দেওয়া আছে, এখানে দেওয়া আছে আমাদের y এর মান যে 3 মাইনাস x, নিচে আছে আমাদের 4 প্লাস x ইজ ইকুয়াল টু ই দেওয়া আছে। ওকে, সো যদি দুই পাশে গুণ দেই তাহলে হবে 3 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 4 ই প্লাস এক্স ই। ওকে, এক্স ই। সো এরপরে যে মানটা আসবে আমাদের, এক্সটাকে এই পাশে নিয়ে আসো বা এক্সটাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে 3 মাইনাস 4 ই ইজ ইকুয়াল টু এক্স প্লাস এক্স ই। ওকে, সো এখন যদি সুন্দর করে লিখি, এক্স কমন নিয়ে আমরা 1 প্লাস ই নিয়ে নিই, আর এদিকে 3 মাইনাস 4 ই। সুতরাং এক্স এর মান এসে পড়ে 3 মাইনাস 4 ই 1 প্লাস ই। এই মানটা আমরা আশা করি সবাই বুঝতে পারছি, যদি বুঝতে পারি কংগ্রেচুলেশনস ভাই, আমাদের এটা হয়ে গেছে। ওকে, এটা হয়ে গেছে, এটা 2 নম্বর কোশ্চেনে আসে। এটা কি কোথাও আসছে, হ্যাঁ, যশোর 2023 আসছে। ইজি কিন্তু জাস্ট এই কনসেপ্টটা বুঝলেই হয়, এই কনসেপ্টটা জাস্ট বুঝলেই হয়। এই কনসেপ্টটুকু তুমি যদি বোঝো তাহলে কিন্তু এই ম্যাথটা পুরোপুরি তোমার হয়ে যায়। এই ম্যাথটা জাস্ট ইজি, প্রচন্ড ইজি। ওকে, পরেরটা চলে যাই আমরা, এত আছে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে বলছে। কি বলছে, ডোমেন এবং রেঞ্জ নির্ণয়। সো ডোমেন কি জিনিস, রেঞ্জ কি জিনিস, সেই জিনিসটা না বুঝে ডোমেন এবং রেঞ্জ যদি আমি নির্ণয় করতে যাই তাহলে সমস্যা না। আমি কিন্তু এর উপরে একটা অলরেডি ভিডিও দিছি, ডোমেন কি জিনিস, রেঞ্জ কি জিনিস, এই জিনিসটা বুঝতে।
সো চিন্তা করো আমাদের একটা অন্বয় আছে, অন্বয় মানে কি একটা সম্পর্ক তৈরি হয় দুইটা সেটের মাঝখানে, এ সেট এবং ধর্ম মনে করো বি সেটের মাঝখানে। হ্যাঁ, সো অন্যয় থেকে আমাদের অ্যাকচুয়ালি ফাংশন আসে। তো চিন্তা করো আমাদের এ এবং বি এর মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছে, এই অন্যয় থেকে আমাদের একটা ফাংশন পরবর্তীতে আসছে। ওকে, এই অন্যয়টা থেকে আমাদের পরবর্তীতে একটা ফাংশন আমরা পরবর্তীতে পাইছি। ওকে, সো এখন আমরা চাচ্ছি যে এই এ কে আমরা কি বলবো এবং বি কে আমরা কি বলবো সেটা ব্যাপারে একটু আলোচনা করা উচিত আমাদের। সো চিন্তা করো এ থেকে সমস্ত ইনপুটগুলো আসতেছে, যেহেতু এ থেকে সমস্ত ইনপুটগুলো আসতেছে, সো ইনপুটগুলো দেওয়া হবে, তার মানে এটাকে আমরা বলবো ডোমেন। কি সেট? ডোমেন সেট। ডোমেন সেট, ঠিক আছে। এবং এই যে বি আছে, এই বি সেট, এই বি সেটকে অনেকেই কেন যেন ভুল করে রেঞ্জ সেট বলে ফেলে। আমি তোমাকে আবার বলতেছি, কোন একটা ফাংশন কোথা থেকে আসে? অন্যয় থেকে আসে। অন্যয় কি জিনিস ভাইয়া? সম্পর্ক। কাদের মধ্যে সম্পর্ক? দুইটা সেটের মধ্যে সম্পর্ক। সো প্রথম যে সম্পর্কটা থাকে, প্রথম যে সম্পর্ক শর্ত দিয়ে আমরা বিল্ড আপ করি, ওই সম্পর্কে আমাদের যদি বি থাকে, এই বিটা হলো কোডোমেন। কি ভাইয়া? কোডোমেন। এটা নিয়ে অলরেডি একটা বিস্তারিত ভিডিও কিন্তু আছে। সো ডোমেন পাইছি, কোডোমেন পাইছি। এখন আমি ইনপুট দেওয়ার পরে এই ডোমেনের যতগুলো মান আছে, এগুলো ইনপুট দেওয়ার পরে অবশ্যই ফাংশন থেকে একটা আউটপুট পাবো। এই ইনপুটগুলো কোথায় দিলাম? আমি ফাংশনে দিলাম। ফাংশনে দিলাম, অবশ্যই ফাংশন থেকে একটা আউটপুট পাচ্ছি। এই আউটপুটগুলাকেই আমরা কি বলবো? রেঞ্জ বলবো। কি বলবো আমরা? রেঞ্জ বলবো। চিন্তা করলাম এই যে আউটপুটগুলো আসছে, এই আউটপুটগুলো হলো সি। এই আউটপুটগুলো হলো সি, তার মানে সি সেটের যে বান্দাগুলো আছে ওগুলো হলো আমাদের রেঞ্জ। এখন ডোমেনকে একটু আরেকটা ভালো করে সংজ্ঞায়িত করা ট্রাই করি তোমাদের কাছে। সো ডোমেন মহাশয়কে ওই যে বলে না, আমাদের যখন কোনো একটা কাজ করতে যাই বা দোকানে কিছুটা কিনতে চাই, দোকানদার খুব সিম্পলি আমাদেরকে বুঝায় দেয় এই জিনিসটা এই উপকার হবে। সো কিন্তু আসলে ডোমেন এত সস্তা না বা সোজা না। তোমাকে একটু ডোমেন বুঝতে হলে এইটুকু বুঝতে হবে, ডোমেন সেই জিনিসটাই যে জিনিসটা ইনপুট করলে আমার ফাংশন সহি সালামত থাকবে। ঠিক আছে, এখন তোমাকে একটা জুসের ব্লেন্ডার দিলাম, এই ব্লেন্ডার দিয়ে কি করবা? তুমি জুস বানাবা। ঠিক আছে, সো ব্লেন্ডারের একটাই ফাংশন, সে কি ফাংশন ভাইয়া? ওটা হলো সে জুস বানানো। এখন ব্লেন্ডারের মধ্যে তুমি আম, লতা পাতা এগুলো না দিয়ে যদি এটা পাথর দিয়ে দাও, তাহলে কি সেটা কি ভ্যালিড ইনপুট হবে? অবশ্যই ভ্যালিড ইনপুট হবে না। আর ভ্যালিড ইনপুট না হওয়ার কারণে ব্লেন্ডার ভেঙে যাবে, ব্লেন্ডার দিয়ে আসলে পাথরের জুস বের হবে না। ঠিক আছে, সো ওইরকম করেই তুমি যদি আসলে ডোমেনকে ঠিক রাখতে চাও, কোনটা ডোমেন এটা যদি তুমি আমাকে কোশ্চেন করো, বা কোনটা ইনপুট হওয়া উচিত এটা তুমি যদি আমাকে কোশ্চেন করো, তখন আমি তোমাকে বলবো এমন একটা ইনপুট হওয়া উচিত যেটা আসলে ভ্যালিড হয়, যেটার কারণে একটা পার্মানেন্ট আউটপুট পাবো, বা যেটার কারণে আমি অ্যাকচুয়ালি একটা সংজ্ঞায়িত আউটপুট পাবো। ঠিক আছে, সো সংজ্ঞায়িত আউটপুট কোনটা ভাইয়া? ওটাই তো আমাদের রেঞ্জ, মানে একটা সংজ্ঞায়িত রেঞ্জ পাচ্ছি। ঠিক আছে, সো সেটাই আমাদের ডোমেন হয়। এখন তুমি আমাকে বলবো রেঞ্জের সংজ্ঞাটা কি ভাইয়া? তাহলে এখন দেখো, আমাদের খুব সিম্পলি রেঞ্জকে তো অনেকভাবে বুঝতে পারি যে ভাইয়া রেঞ্জ কি, মানে কি? রেঞ্জ তো বেসিক্যালি রেঞ্জের উপর তো আমার এখন কোনো কন্ট্রোল নাই। আমি যে ইনপুট দিচ্ছি তার আদলেই তো আমার রেঞ্জ বের হবে, তাই না? আমার কোনো কন্ট্রোল নাই। কিন্তু ভাইয়া রেঞ্জকে যদি আমাকে ডিফাইন করতে হয়, তাহলে আমাকে এইটা বুঝাইতে হবে। ওই যে ফাংশনটা আছে না, কিসের ফাংশন ভাইয়া? ওই যে করলা জুস বানাচ্ছ তুমি, ধরো মনে করো করলা জুস বানাচ্ছ। ঠিক আছে, সো একটা মেশিনের ভিতর থেকে মেশিন করলা দিচ্ছ, করলা জুস বের হচ্ছে। সো এখন তোমাকে যদি আমি বলি যে তাইলে আমাদের আউটপুটটা কিভাবে সংজ্ঞায়িত করব, আমি চিন্তা করলাম আমি দেখতেছি না যে কি মানে মেশিনের ভিতরে কি নেওয়া হচ্ছে, আমি দেখতেছি না, তাহলে আমি বুঝবো কেমনে যে ভাই ইনপুটটা কি? তাই না? বুঝবো কেমনে যে আউটপুটটা আসলে কি? না সরি, ইনপুটটা না, বুঝবো কেমনে যে আউটপুটটা ভ্যালিড কিভাবে হবে, আউটপুটের ভ্যালিডেশনটা আমি কিভাবে করব? তখন তোমাকে বলবো ভাইয়া ওই যে তুমি যে আউটপুটটা পাচ্ছ না, একটা চিন্তা করো এইভাবে যে মেশিনের যে কার্যক্রমটা আছে এটাকে রিভার্স করে দাও। মেশিনের কার্যক্রমটা রিভার্স মানে কি? তুমি যে ফাংশনটা পাইছো এফ এক্স ফাংশনটা, সেই ফাংশনটাকে রিভার্স করে দাও, এফ ইনভার্স ফাংশন নিয়ে আসো। ফাংশনটাকে রিভার্স করে দাও বা ইনভার্স ফাংশন বের করে ফেলো। একবার ইনভার্স ফাংশনে মনে রাখবা ভাইয়া, ফাংশনটা যখন সোজা ছিল তখন করলা থেকে করলা জুস বের হইতো, আম থেকে আমের জুস বের হইতো। এখন ফাংশনটা তুমি ঘুরাইয়া দিলা, এখন এমন একটা জাদুকরি ব্লেন্ডার হইলো যেটা কি করতেছে, এখন তুমি ওটার ভিতরে আমের জুস ঢুকাইলো, এটা আম পয়দা করে দিচ্ছে বা আম বের করে দিচ্ছে, করলা বের করে দিচ্ছে। সো এইটাই বলতেছি ভাইয়া, তখন কি তুমি ভ্যালিডেট করতে পারবা না যে ভাইয়া তুমি যদি কি করো ভাইয়া, ওই যে করলা জুস দাও করলা বের হবে, আমের জুস দাও আম বের হবে। ঠিক আছে, এখন যদি তুমি এখানে একটা পাথর দাও ভাইয়া, ওখানে যদি তুমি একটা পাথর দাও, অবশ্যই কি তোমার কিছু বের হবে? হ্যাঁ, পাথরের গুঁড়া বের হবে হয়তো, বাবা আমি জানি না কি বের হবে, বাট ওটা কি আসলে ভ্যালিড ইনপুট হবে বা ভ্যালিড আউটপুট হবে? তুমি কোনো কিছু থেকে এমন কোনো কিছু যেটা আসলে দিলে পাথর বের হয়? অবশ্যই ব্যালেন্ডারের ভিতরে এমন কিছু নাই। আচ্ছা, যদি ফাংশন থাকে ওটা আলাদা ব্যাপার, তোমরা যদি আবিষ্কার করতে পারো অবশ্যই কমেন্টে জানাও।
ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পারো, তার মানে কি আমাকে এই ফাংশনটাকে উল্টে দিতে হবে, তারপরে আমাদের কি বের হবে, রেঞ্জটা বের করতে পারবো। সো ডোমেন বের করাটা তো খুবই স্ট্রেট ফরওয়ার্ড, ঠিক আছে। স্ট্রেট ফরওয়ার্ড কি ভাইয়া, তোমাকে প্রথমে বের করতে হবে ফাংশনটা কোনটা কোনটা ভ্যালিড ইনপুট। এগুলো একটু মুছে দিচ্ছি, এটা আসলে মুছে দেওয়ার লাভ নেই, আমাদের বড় ধরনের একটা ম্যাথ হবে এখন, ঠিক আছে। তো চলো, এই ধরনের একটা ম্যাথ আসবেই তোমাদের, ঠিক আছে। fx ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে, ln 7 প্লাস 7 মাইনাস এক্স, 7 মাইনাস এক্স, আর নিচে আছে আমাদের 7 প্লাস এক্স, হ্যাঁ 7 প্লাস এক্স, এটা দেওয়া আছে। সো একটু তোমাকে এখানে বুঝাইতে যাচ্ছি আমি যে লন মানে কি, লন মানে কি, লন মানে কি, হ্যাঁ সেটা একটু বুঝে নাও। লন মানে কি, লগ অফ ই টু দি পাওয়ার 7 মাইনাস এক্স 7 প্লাস এক্স। এখন এইটার উপর একটা জোর জবরদস্তি করে একটা জিনিস বসানো হয়েছে, জোর জবরদস্তি করে একটা জিনিস বসানো হয়েছে। সেই জিনিসটা কি ভাইয়া, এটার উপর একটা শর্ত বুঝছে। আমি যখন লগারিদমের ক্ষেত্রে চলক হিসেবে কিছু একটা লিখবো, এটার উপর একটা শর্ত বসছে। এই চলকটা ভ্যালিডেট করার জন্য একটা শর্ত আছে। সেই শর্তটা কি, এই চলকটাকে সবসময় কার থেকে বড় হইতে হবে, 0 থেকে বড় হইতে হবে। এই চলকটাকে সবসময় কার থেকে বড় হইতে হবে, 0 থেকে বড় হইতে হবে। ওকে, 0 থেকে বড় হইতে হবে। তার আগে আমাদের আরেকটা ভ্যালিডেশন করা লাগবে, এই চলকটাকে অবশ্যই কি হইতে হবে, বাস্তব হইতে হবে এবং 0 থেকে বড় হইতে হবে, তাই না। এই দুইটা শর্ত কিন্তু আমাদের দেওয়া আছে। ওকে, সো এই শর্তর আদলে আমি তোমাকে বুঝাইতে যাচ্ছি, তার মানে 7 প্লাস এক্স এর মান কখনো আমাদের 0 হবে না, কারণ কি তাহলে অবাস্তব হয়ে যাচ্ছে। কারণ কি 7 প্লাস এক্স এটার মান তুমি 0 কল্পনা করো, তাহলে 1 বাই এনিথিং ডিভাইড বাই 0 মান ইনফিনিটি হয়ে যায়, ওইটা আসলে কোনো গ্রহণযোগ্য মান না। তার মানে 7 প্লাস এক্স এর মান কখনো 0 হবে না, তার মানে এক্স এর মান কখনো 7 হবে না। এটা লিখে দাও। অনেকে এটা লিখতে বলে না, অনেক টিচার বলে যে এটা লেখা দরকার নেই, এটা তো আসলে গিভেন, মনে করা যায়, বোঝা যায়, ঠিক আছে, দরকার নেই ভাইয়া, তুমি লিখে দাও, টিচারকে খাওয়ায় দিলে টিচার বুঝবে তুমি পারো। ওকে, সো এরপরে যে কাজটা করবা, তোমাকে কোনো একটা জিনিস দেখো, কোনো একটা ভগ্নাংশ 0 থেকে বড়। এখানে কনসেপ্টটা তুমি ভালো করে একটু বোঝার চেষ্টা করো। কোনো একটা ভগ্নাংশ 0 থেকে বড়, চিন্তা করো তোমার পি এবং কিউ, আমি না এই পাশে লিখবো না, আমি এগুলো পরের পৃষ্ঠায় লিখবো। সো এই পাশে আমি তোমাকে কনসেপ্ট বুঝাই। পি ডিভাইড বাই কিউ আছে তোমার কাছে, এবং তোমাকে বললাম পি এবং কিউ 0 থেকে বড়, তার মানে পজিটিভ, তার মানে কি পজিটিভ। এখন একটা সংখ্যা ধরো, কোনো দুইটা জিনিস আছে, সেই দুইটা জিনিসের অনুপাত আসলে কি হবে, আমাদের পজিটিভ হবে। তখনই পজিটিভ হবে যখন এই যে চলক দুইটা দেখতেছো, এই দুইটা চলক ইন্ডিভিজুয়ালি পজিটিভ, মানে পজিটিভ পি পাচ্ছ, পজিটিভ কিউ পাচ্ছ, তখনও এই দুইটা পজিটিভ। এবং আমরা যদি নেগেটিভ পি পাই এবং নেগেটিভ কিউ পাই, তখনও মাইনাসে মাইনাসে কি হবে, আমাদের প্লাস হয়ে যাবে, যেটাও আসলে পজিটিভ। বুঝতে পারছি, দুই ক্ষেত্রে আমাদের পজিটিভ হয়, একটা ক্ষেত্রে পজিটিভ কেমন হয়, একটা ক্ষেত্রে পজিটিভ কেমন হয় ভাইয়া বলো তো। প্রথমে পজিটিভ হয়, পি এবং কিউ কে যখন অনুপাত করবে সেটা মান 0 থেকে বড় কিনা। দ্বিতীয় ক্ষেত্রে পজিটিভ হয়, হ্যাঁ যদি প্লাস প্লাস থাকে পজিটিভ হয়। দ্বিতীয় ক্ষেত্রে হ্যাঁ, আমরা যদি মাইনাস মাইনাস থাকে, দুইটাই নেগেটিভ থাকে, তখনও পজিটিভ হয়। আমরা এই দুইটা জিনিসই এখানে ইউজ করব, সো আমরা ঠিক পরের পৃষ্ঠায় যা ম্যাথটা পুরোপুরি শুরু করি। সো আমাদের এফএক্স এর মান দেওয়া আছে, আমরা এখানে ডোমেন নির্ণয় করব। প্রথমে কি লগ আমরা পাইছিলাম, লগ ই টু দি পাওয়ার কি দেওয়া আছে, 7 মাইনাস এক্স দেওয়া আছে, 7 প্লাস এক্স দেওয়া আছে। সো এখন ডোমেন নির্ণয় করার জন্য কি করবো, আমরা ডোমেন নির্ণয় করব। ডোমেন নির্ণয় করার জন্য আমাদের প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের লিখতে হবে 7 মাইনাস এক্স 7 প্লাস এক্স এর উপর শর্তটা কি, ভ্যালিড ডোমেন হবে তখনই যখন আসলে এটার মান 0 থেকে বড় হবে। হ্যাঁ, যদি 0 থেকে বড় হয় তাহলে কয়টা শর্ত হবে, দুইটা শর্ত হবে। তাহলে দুইটা শর্তের জন্য প্রথম শর্ত কি ভাইয়া, প্রথম শর্ত 7 মাইনাস এক্স কে আমাদের 0 থেকে বড় হইতে হবে, এবং দ্বিতীয় শর্ত হলো আমাদের 7 প্লাস এক্স কে এটাকে আমাদের 0 থেকে বড় হইতে হবে, বা দুইটাই পজিটিভ হইতে হবে। হয়তো দুইটাই পজিটিভ হতো, আবার দুইটাই নেগেটিভ হবে। তার মানে এখান থেকে আমরা পাওয়া যাব এক্স এর মান আমাদের 7 এর থেকে ছোট। আবার এইখান থেকে আমরা পাওয়া যাব এক্স এর মান হ্যাঁ আমাদের -7 থেকে বড়। সো এখন যদি আমি এইখান থেকে এই ডিপেন্ডিং অন দিস ওয়ান পয়েন্ট, এই একটা শর্তের উপর ভিত্তি করে আমি যদি ডোমেনটা নির্ণয় করার চেষ্টা করি, এই শর্ত অনুযায়ী ডোমেনটা হবে, ডোমেন সেটটা হবে, এই শর্ত অনুযায়ী আমি D1 লিখি, D1 হবে হইলো আমাদের কত, আমাদের 7 এর থেকে x এর মান +7 থেকে ছোট, -7 থেকে বড়। তার মানে x এর মান স্টার্ট হবে কোথা থেকে, x এর মান স্টার্ট হবে হলো -7 থেকে, স্টার্ট হবে না, -7 থেকে বড় হবে এবং +7 এ শেষ হবে। ফার্স্ট ব্র্যাকেট দ্বারা কি বোঝানো হয় ভাইয়া, জিনিসটা ইনক্লুডেড না, ঠিক আছে। তোমাদের আমি একটা ক্লাসে হয়তো এটাও বুঝাইছি যে ব্র্যাকেট গুলা দিয়ে আসলে কি বোঝানো হয়, ঠিক আছে। থার্ড ব্র্যাকেট দিয়ে বোঝানো হয় জিনিসটা ইনক্লুডেড, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে জিনিসটা ইনক্লুডেড না।
ওকে, সো -7 থেকে শুরু হচ্ছে, -7 থেকে +7 এর মধ্যে আসলে কি এটা ডোমেনগুলো অন্তর্ভুক্ত। এটা হলো প্রথম শর্ত অনুযায়ী। এরপর আসি দ্বিতীয় শর্ত। দ্বিতীয় শর্তটা আমাকে কি বলছে? দ্বিতীয় শর্ত আমাকে বলছে যে ভাইয়া, দ্বিতীয় শর্ত আমাদেরকে বলছে যে হয়তোবা দুইটাই নেগেটিভ হবে, এটাও নেগেটিভ হবে, এটাও নেগেটিভ হবে। তার মানে এক্স এর মান আমাদের পজিটিভ হবে, এক্স এর মান আমাদের কি হবে? পজিটিভ হবে 7 থেকে। আবার এখানে আমাদের এক্স এর মান আমাদের নেগেটিভ হবে কার থেকে? এক্স এর মান আমাদের কি হবে ভাইয়া? নেগেটিভ হবে, হ্যাঁ নেগেটিভ হবে -7 থেকে। তাহলে তোমাকে বুঝতে হবে এখান থেকে যদি আমি D2 নির্ণয় করি বা ডোমেন 2 নির্ণয় করি, সেটা কত বের হবে? সেটা বের হবে ভাইয়া, সেটা বের হবে কিছুই না। কেন ভাইয়া? আমি বলি, এমন একটা সংখ্যা আমাকে বলো যেটা একই সাথে -7 থেকে ছোট এবং +7 থেকে বড়। এমন কিছু হয় না, তোমাকে সংখ্যা রেখে দেখাই, সংখ্যা রেখে দেখাই। চিন্তা করো, এটা হলো আমাদের -7 এবং এটা হলো আমাদের +7। সো এখানে প্রথম ক্ষেত্রে বলছে ডোমেন এই দিকে, হ্যাঁ, দ্বিতীয় ক্ষেত্রে বলছে ডোমেনটা হলো এই দিকে। তো আমাকে বলো এই দুটোর মধ্যে কোনো কমন সেট আছে? কমন কোনো সংখ্যা আছে? বা এই দুটা কি একই সংখ্যাকে বোঝাচ্ছে? না, বোঝাচ্ছে না। তার মানে এদের মধ্যে কোনো কমন কিছু নেই, তার মানে D2 হলো ফাঁকা সেট। হ্যাঁ, এখানে কোনো সেটে আসছে, এখানে কোনো মানই আসবে না, এমন কোনো মান নেই যেটা +7 থেকে বড় -7 থেকে ছোট। ঠিক আছে, তাহলে তাহলে ডোমেন ডোমেন কত হবে ভাইয়া? ডোমেন বা যেটাকে আমরা DF বলবো সেটা হবে হইলো ভাইয়া D1। হ্যাঁ, D1 এর সাথে আমরা কি করতে যাচ্ছি? আমরা ইউনিয়ন করতে যাচ্ছিলাম ফাঁকা সেটকে। D1 কত আমাদের? -7 থেকে +7 এর মাঝখানে ইউনিয়ন ফাঁকা সেট যদি করি একই জিনিস আসবে, -7 থেকে +7 এর মধ্যে হলো আমাদের, এটা হলো আমাদের ডোমেন। ডোমেন বের করা শেষ। এবার আমাদের রেঞ্জ বের করা হলো আমাদের কাজ। এবার আমাদের রেঞ্জ বের করার কাজ, এক্ষেত্রে একটু ডিফিকাল্টি হবে, এক্ষেত্রে একটু ডিফিকাল্টি হবে। হ্যাঁ, সো এবার যদি আমরা রেঞ্জ বের করতে যাই, রেঞ্জ বের করতে যাই, সো প্রথম কাজ হবে কি? fx ফাংশনটা যেটা দেওয়া আছে, যেটা আমরা বের করছি, সেটা একটু ডিফাইন করা। fx ফাংশনটা কি দেওয়া আছে? log e⁻7 - x 7 + x, রাইট? সো এখন তোমাকে বললাম এটার মান কত আমাদের? y। এটার মান কত আমাদের? y। যদি y হয় তার মানে y = log e⁻7 - x 7 + x। এই জিনিসটাকে আমাদের কি করতে হবে? এই জিনিসটাকে আমাদের ফুলফিল করতে হবে। সো এবার যদি আর গুণ করি, লগ যদি এই পাশে নিয়ে আসি, তাহলে এই পাশে হয়ে যাবে দেখো ভাই, এই পাশে হয়ে যাবে, দেখো এই পাশে হয়ে যাবে e⁻y = 7 + x 7 - x 7 + x। ওকে, আর যদি গুণ করি তাহলে হয়ে যাবে আমাদের 7 e⁻y + x e⁻y, তার মানে 7 - x। এবার যদি এই x কে বাম পাশে নিয়ে আসি, তাহলে x e⁻y + x, আর এই পাশে আমাদের 7 - 7 e⁻y এসে পড়ে। হ্যাঁ, e⁻y এসে পড়ে। সো এখন যদি আমরা সুন্দর একটা কাজ করি, x কমন নিই, x কমন নিলে e⁻y + 1 এসে পড়ে 7 - 7 e⁻y। ওকে, তাহলে এখানে আসবে x এর মান কত? হ্যাঁ, x এর মান কত? 7 - 7 e⁻y e⁻y + 1। তাহলে এখন আমরা ডাইরেক্টলি লিখতে পারবো, আমরা একটু আগে লিখছিলাম y = fx। তার মানে আমরা এখানে আরেকটা লাইন লিখতে পারতাম না এখান থেকে, যে তাহলে f−x এর মান হলো আমাদের, f−y এর মান হলো আমাদের x। লিখতে পারতাম না এখান থেকে f−y এর মান হলো x। হ্যাঁ, f−y এর মান হলো তো আমাদের x, এখান থেকে লেখা যায় না? এই পাশে ইনভার্স করে দিলে f−y এর মান হলো x, তার মানে x এর বদলে বসাই দিতে পারবো f−y। আমি কিন্তু অলরেডি একটা ক্লাস নিয়েছিলাম, ছোট্ট একটা 10 বা 15 মিনিট একটা ভিডিও করাইছিলাম তোমাকে এটার জন্য, এটা নিয়ে 7 - 7 e⁻y। নিচে হবে আমাদের e⁻y + 1। e⁻y + 1, সুন্দর, রাইট? e⁻y + 1। এখন যদি তোমাকে এখান থেকে সুন্দর করে বলে দিচ্ছি, তাহলে আমাদের f−y এর জায়গায় জাস্ট y এর জায়গায় আমরা x বসাই দিই, তাহলে f−x এর মান কত আসে আমাদের? 7 - 7 e⁻x, এখানে e⁻x + 1। এখন আমি তোমাকে যদি বলি এখানে ইনপুট হিসেবে যা ইচ্ছা তা বসাও, ঠিক আছে? ইনপুট হিসেবে যা ইচ্ছা তা বসাও। যদি বাস্তব সংখ্যা বসাও, যা ইচ্ছা তা বসাও না, বাস্তব সংখ্যা বসাও। যদি বাস্তব সংখ্যা বসাও, রিয়েল নাম্বার বসাও, তাহলে কিন্তু কখনোই কোনো রিয়েল নাম্বারের জন্য x এর পাওয়ার, এই যে e এর পাওয়ার তুমি দেখো,
এরপর মাইনাস প্লাস যা ইচ্ছা তা দিয়ে দেখো, ঠিক আছে, যা ইচ্ছা দিয়ে দেখো। কোন একটা বাস্তব সংখ্যা হইলে হ্যাঁ আমার ই টু দি পাওয়ার সামথিং এর মানে অলওয়েজ পজিটিভই আসে, ঠিক আছে। তার মানে নিচে কখনো জিরো আসা পসিবল না, নিচে কখনো জিরো আসা পসিবল না। সো তার মানে আমাদের যে রেঞ্জ হবে সে রেঞ্জ আর এর মান হবে, হ্যাঁ আর এর মান যদি আমাদের রেঞ্জ হয়, রেঞ্জ যদি আর এফ লিখি আমরা, আর এফ ইজ ইকুয়াল টু হবে যে কোনো বাস্তব সংখ্যা। কি হবে? যে কোনো বাস্তব সংখ্যা। আমি জানি অনেকটুকু করার পরে আসলে এটা লিখতেছি, এটা আমি শুরুতেই লিখে দিতে পারতাম, কিন্তু ভাই শুরুতে লিখলে কি তুমি শিখতা না। আর তোমার আলটিমেটলি ম্যাথটা এইভাবেই করতে হবে, আশা করি তুমি বুঝতে পারছো। চলো সামনে যাই। এখানে দেখো সুন্দর একটা ম্যাথ দেওয়া আছে, এই ম্যাথটা অ্যাকচুয়ালি করে দেখি আমরা সবাই, কি বলো সবাই করে দেখি। প্রথমেই দেওয়া আছে a ইজ ইকুয়াল টু 5 log x y এবং b ইজ ইকুয়াল টু এত, c ইজ ইকুয়াল টু এত। হ্যাঁ এখন বলছে প্রমাণ করো এত 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 ইজ ইকুয়াল টু 1। চলো করে দেখি, শুরু করি আমরা। শুরু করলে প্রথমে আমাদের দেখতে হবে a ইজ ইকুয়াল টু 5, আমাদের a b এবং c এর মান বসায় দিই, অ্যাকচুয়ালি a b এবং c এর মান বসায় দিই। ওকে চলো বসায় দিই, যদি বসায় দিই তাহলে বসায় দিলে এরকম আসে a মাইনাস কার মান, আমরা লেফট হ্যান্ড সাইড না, আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে মানগুলো বসায় দিই, লেফট হ্যান্ড সাইড নিয়ে মানগুলো বসাই। মানগুলো কি আছে? a মাইনাস 4 আছে হোল টু দি পাওয়ার মাইনাস 1 আছে, প্লাস b মাইনাস 6 আছে হোল টু দি পাওয়ার মাইনাস 1 আছে, প্লাস c মাইনাস 8 আছে হোল টু দি পাওয়ার মাইনাস 1 আছে। হ্যাঁ যদি থাকে এবার আমরা এখানে এর মানটা বসাই, 5 প্লাস লগ x টু দি পাওয়ার yz হোল টু দি পাওয়ার মাইনাস 1, আবার লগ 7 অ্যাকচুয়ালি, হ্যাঁ 7 বি এর মান বসাচ্ছি, আচ্ছা ঠিক আছে একটু বসায় নেই, দাঁড়া মানগুলো একটু বসায় নেই, ঠিক আছে। এর মানটা বসায় নেই, এর মান কত ছিল আমাদের? এর মানটা হলো 5 প্লাস লগ x y z মাইনাস 4, ওকে হোল টু দি পাওয়ার মাইনাস 1, প্লাস এখানে হবে 7 প্লাস লগ y z x মাইনাস 6 হোল টু দি পাওয়ার মাইনাস 1, হ্যাঁ প্লাস লগ মাইনাস এখানে হবে c মাইনাস 8, যেটাকে আমরা বলবো c মাইনাস 8, যেটাকে 9 প্লাস লগ z x y মাইনাস 8 হোল টু দি পাওয়ার মাইনাস 1। এবার আমাদের মানগুলো একটু ভালো করে মানে চিন্তা করি। 5 থেকে যদি 4 বিয়োগ দিয়ে 1 থাকে, তাই না? 4 থেকে 4 বিয়োগ দিলে কত থাকে আমাদের? 1 থাকে। তার মানে 1 প্লাস লগ x y z, আবার এখানেও থাকে হোল টু দি পাওয়ার মাইনাস 1, আবার এখানেও থাকে 1 প্লাস লগ y টু দি পাওয়ার z x z, ওকে হোল টু দি পাওয়ার মাইনাস 1, এখানেও থাকে 1 প্লাস লগ z টু দি পাওয়ার x y হোল টু দি পাওয়ার মাইনাস 1। এখন যদি তোমাকে সুন্দর করে বলি এখানে 1 বলতে এক্স্যাক্টলি কি বোঝায়? 1 বলতে এখানে আমরা বলে দিব, 1 বলতে আমরা এখানে বলে দিব, দেখো 1 বলতে আমরা লগ x টু দি পাওয়ার x ও বলতে পারি। মনে রাখবা কখনো যদি লগের ভিত্তি এবং চলক সমান হয় সেটার মান কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। আবার যদি কখনো লগ y টু দি পাওয়ার y থাকে সেটার মানও কিন্তু আমাদের 1। কখনো যদি আমাদের লগ z টু দি পাওয়ার z থাকে সেটার মানও কিন্তু আমাদের 1। সো আমি যদি এখন এখানে লিখে দিই যে ভাইয়া যে আমাদের মানগুলো কিভাবে আসতেছে, আমাদের মানগুলো ঠিক এইভাবে আসবে, যে ভাইয়া মান আসবে লগ x টু দি পাওয়ার x প্লাস লগ x টু দি পাওয়ার yz টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস লগ y টু দি পাওয়ার y প্লাস লগ y টু দি পাওয়ার xz হোল টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস লগ z টু দি পাওয়ার z প্লাস লগ z টু দি পাওয়ার xy হোল টু দি পাওয়ার মাইনাস 1। ওকে সো এখন যদি যতই তিনটা হয়ে যায় তাহলে আমাদের ম্যাথটা বাকি সামনে আগানো যায়। হ্যাঁ সো তুমি পরবর্তীতে যেটা দেখবা আমি একটু এখান থেকেই দেখাচ্ছি তোমাকে, দেখো আচ্ছা এটা আসলে নড়বে না, ওকে সো আমরা চলো পরবর্তী ফ্রেমে চলে যাই। পরবর্তী ফ্রেমে চলে গেলে সেখানে আসলে আমরা ঠিক করে লিখতে পারবো। ওকে জাস্ট লেখার চেষ্টা করতেছি। দেখো এই লাইন থেকে আমরা পরবর্তী যে লাইনটা লিখতে পারবো, দেখো এই দুইটা কি একই ভিত্তি বিশিষ্ট না? এই দুইটা একই ভিত্তি বিশিষ্ট না? হ্যাঁ যদি একই ভিত্তি বিশিষ্ট যদি লগ থাকে, লগের যদি যোগফল থাকে তাহলে তাদের চলকগুলো গুণফল আকারে লেখা যায়।
একই ভিত্তি বিশিষ্ট দুইটা লগের গুণফলকে তাদের চলকগুলোর যোগফলরূপে লেখা যায়। একই ভিত্তি বিশিষ্ট দুটি লগের গুণফলকে তাদের চলকগুলোর হিসেবে লেখা যায়। যদি লিখে ফেলি তাহলে আমাদের পরবর্তী যে পৃষ্ঠা আছে সেখানে লেখা যাবে এরকম ভাবে যে ভাইয়া লেখা যাবে log x to the power xyz whole to the power -1 plus log y to the power xyz whole to the power -1 plus log z to the power xyz whole to the power -1। এখন তুমি জানো একটা জিনিস, কখনো যদি তোমার কাছে log p to the power q থাকে, এটাকে তুমি যদি উল্টা করতে চাও সামহাউ উল্টা করো, তখন মান হিসেবে এরকম log q to the power p আকারে লেখা যায়। এই জিনিসটাকে কি লেখা যায়? এই জিনিসটা লেখা যায়। ওকে, ইনভার্সের জন্য উল্টা করে লেখা যায়। হ্যাঁ দেখো, ভিত্তি চেঞ্জ হয়ে গেল চলক, চলক চেঞ্জ হয়ে গেল ভিত্তি। ওকে, এভাবে ইন্টারচেঞ্জ হওয়া যায়। তার মানে পাওয়ার -1 আছে, তার মানে আমরা এটাকে লিখতে পারবো ডাইরেক্ট log xyz পাওয়ার x, log xyz পাওয়ার p, log xyz পাওয়ার z যদি হয়, তার মানে আমি এখন লিখতে পারবো দেখো একই ভিত্তি বিশিষ্ট তিনটি লগের যোগফলকে আমরা তাদের চলকগুলোর গুণফল আকারে লিখতে পারি না? xyz আছে, তার মানে কি 1 আমাদের ফাইনাল মান, যেটা RHS হেন্স প্রুফড। আশা করি তুমি বুঝতে পারছো। যদি বুঝতে পারো তাহলে আমাদের কি, আমরা সামনে এগিয়ে যাব। সবাই বুঝতে পারছি? যদি বুঝতে পারি এই ক্ষেত্রে আমরা একদম এই মুহূর্তে এসে একটু ডিসি লিখে দিব। ওকে, কি লিখে দিব? আমরা একটু ডিসি লিখে দিব। হ্যাঁ, ডিসি মানে কি ভাইয়া? ডান অ্যান্ড ক্লিয়ার। ডান অ্যান্ড ক্লিয়ার। ডান মানে কি তোমার লেখা হয়েছে, ক্লিয়ার মানে কি তুমি বুঝতে পারছো। ওকে, পরবর্তীতে চলে যাই। এই ম্যাথটা দেখো, এটা দেখতে সবার একটু আসলে গা শিখরে ওঠে, কেন যেন আমি জানি না। চলো আমরা একটু করে দেখি। ওকে, করে দেখি। যখন এই ম্যাথটা দেখবো তখন তোমার একটু ফান্ডামেন্টালি একটু ধারণা এইভাবে নিতে হবে যে আমাদের এই ম্যাথটা আমাদের একটু ট্রিকি হবে। ওয়ান রং স্টেপ আমাদের উল্টা দিকে নিয়ে যাবে প্রমাণের। সো প্রথমে যে কাজটা করবো, log e to the power 3 প্লাস x আছে এখানে, আর এখানে আছে 2 log e to the power x আছে, যেটাকে আমরা লিখতে পারবো এইভাবে। দেখো ভাই, log e to the power 3 প্লাস x থাকুক, সমস্যা নেই। log এখানে আছে হলো e to the power x স্কোয়ার, তোকে আমি এটা পাওয়ার হিসাবে নিয়ে যেতে পারবো। কি করতে পারবো? পাওয়ার হিসাবে নিয়ে যেতে পারবো। তার মানে এখন দুই পাশ থেকে log e কে যদি বাদ দিয়ে দিই, বাদ দিয়ে দিই, তাহলে আমাদের দেখো এইটা আর এইটা আমাদের সমান হয়ে যায়। কি হয়ে যায়? আমাদের সমান হয়ে যায়। এখন প্যারা হইলো কি, আমাদের এক্স মান √13 আসে কোথা থেকে? তাহলে এক্স মান ভাইয়া √13 আসে কোথা থেকে, সেটা আসলে বের করার একটা ব্যাপার আছে। তো আমি একটা কাজ করবো, এটাকে আমরা লিখতে পারবো না log e আছে, এদিকে আমাদের 3 প্লাস x আছে, এটাকে ভাগ করে দিলাম। log e আছে, এখানে আমাদের x স্কোয়ার আছে, মান কত আসে আমাদের? ডান পাশে 1 আসে, মান কত আসে আমাদের? 1 আসে। তুমি জানো একই ভিত্তি বিশিষ্ট দুটি লগের ভাগকে আমরা কি হিসেবে লিখতে পারি? বিয়োগফল আকারে লিখতে পারি। কি হিসেবে লিখতে পারি? বিয়োগফল আকারে লিখতে পারি। সো log আমরা লিখি এখানে e to the power 3x 3 প্লাস x 3 প্লাস x মাইনাস, সরি ও বিয়োগ আকারে থাকলে, আরে কি লিখতেছি, উল্টা লিখতেছি ভাই, একটু এখান থেকে সমাধান করে নাও। উল্টা লিখতেছি, আচ্ছা লেখা দরকার নেই, কোনো উল্টা লেখার দরকার নেই, আমরা ডাইরেক্টলি করি, এত বেশি ভনিতা দিয়ে করা দরকার নেই। দুইটা ভিত্তি বিশিষ্ট লগকে গায়েব করে দিই, তাহলে আমাদের জিনিসটা এরকম থাকে 3 প্লাস x ইজ ইকুয়াল টু x স্কোয়ার। তার মানে x স্কোয়ার মাইনাস x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। এখন এইটাকে যদি আমরা দ্বিঘাত সমীকরণ আদর্শ রূপের সাথে তুলনা করি, তাহলে আমরা পাচ্ছি দেখো ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, এটা হলো দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ। এটা যদি তুলনা করি তাহলে এটা সমাধান যেটা আছে, সেটা সমাধান হলো কি x ইজ ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস √b স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2। সেই সমাধানটা আমরা ব্যবহার করতে পারবো, সেই সমাধান প্রক্রিয়াটা আমরা ব্যবহার করতে পারবো। সো এটাকে যদি এটার সাথে তুলনা করি, x এর সহগ কত আমাদের? 1, b এর সহগ কত আমাদের? -1, c এর সহগ c কত আমাদের? c হলো আমাদের -3। যদি হয় তাহলে x এর মানটা যেটা আসবে সেটা আসবে কত? দেখো তো, x এর যে মানটা আসবে সেটা আসবে কত আমাদের? -b এর মান কত? -1, -b কত? -1, b এর মান কত আমাদের? -1।
ঠিক আছে, মাইনাসের বাইরে মাইনাস এসে বললো, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে ইনশাল্লাহ, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। বি স্কোয়ারের মান কত ভাইয়া? বি এর মান কত? -1 হোল স্কোয়ার মাইনাস 4। এর মান কত আমাদের? এর মান হলো আমাদের 1। সি এর মান কত আমাদের? সি এর মান হলো -3। ওকে, নিচে হবে কত আমাদের? 2 ইন্টু এর মান কত আমাদের? এর মান হবে হলো আমাদের 1। তো মান আসে মাইনাসে মাইনাসে +1, প্লাস মাইনাসে কত হবে আমাদের? দেখো রুট ওভার, দেখো 1 এর উপর স্কোয়ার হলো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তার মানে এখানে মান আসবে দেখো 1 প্লাস 3 4 12, এখানে হলো 2, তার মানে 1 প্লাস মাইনাস এখানে এসে পড়বে কত আমাদের? এখানে এসে পড়বে রুট ওভার 13 ডিভাইড বাই, এটা হলো আমাদের x এর মান। এখন এখানে তোমাকে বলো শুধুমাত্র প্লাসের মানটা কেন? x এর মান শুধুমাত্র, x এর মানটা শুধুমাত্র হ্যাঁ রুট ওভার 13 প্লাস 1 কেন? হ্যাঁ রুট ওভার 13 প্লাস 1 কেন? এটা কেন? কারণ কি রুট ওভার 13 এর মান অবশ্যই একের থেকে বেশি। যদি এখানে আমি নেগেটিভ মানটা লিখতাম যে 1 মাইনাস রুট ওভার 13 ডিভাইড বাই 2, এই মানটা কি আসে ভাই বলো তো? এই একটা নেগেটিভ মান, এটা কি একটা নেগেটিভ মান। আর তোমাকে বলা হয়েছে x এর মান যদি নেগেটিভ হয়, এখানে তুমি যদি নেগেটিভ বসাও, এখানে যদি নেগেটিভ বসাও, তাহলে তোমার অ্যাকচুয়ালি এইখানে নেগেটিভ বসবে। চলকের মান কখনো কি নেগেটিভ হইতে দেখছো লগারিদমের ক্ষেত্রে? চলকের মানটা বা প্রতিলগের মানটা কখনো আমাদের নেগেটিভ হয় না। যেহেতু প্রতিলগের মান কখনো নেগেটিভ হয় না, তার মানে এই মানটা আমাদের গ্রহণযোগ্য হবে না। এই জন্যই তাহলে আমাদের x এর মান কত? এটাই আসবে। তুমি বুঝতে পারছো? আমি জানি এই জিনিসটা তোমাদের জন্য নতুন, কিন্তু তোমাদের এই জিনিসটা নতুন থাকা উচিত না। এটি শর্ট সিলেবাসের সমস্যা। হ্যাঁ, ম্যাথ দিয়ে দেয় কিন্তু আসলে তোমাদের পুরো জিনিসটা শেখানো হয় না। পরবর্তীতে চলে যাই। দেখো আমরা এখন আমাদের সিকিউ পার্টে এসে পড়ছি। আমাদের সিকিউ গুলা কেমন হয় সেটা অ্যাকচুয়ালি বোঝার চেষ্টা করব। এই চ্যাপ্টারে সিকিউ গুলা দেখো এরকম একটা ম্যাথ কিন্তু অলরেডি আমি করাইছি। পি স্কোয়ার প্লাস 2 দেওয়া আছে, এত ইজগুলো এত, তাহলে পি এর মান নির্ণয় করো, তোমাকে নির্ণয় করতে হবে। ওকে, দৃশ্যপট 1 অনুযায়ী এই যে দৃশ্যপটটা আছে, এই দৃশ্যপট 1 অনুযায়ী দেখো যে বিবি এবং সিসি এর মান 1। এটাও কিন্তু আমাদের ওয়ান অফ দোজ, ওই যে দেখো তোমাদের কয়েকদিন পর সাজেশন আসবে, সাজেশনের মধ্যে ম্যাথ, ঠিক আছে। fx এর ডোমেন রেঞ্জ নির্ণয় করো। দেখো এরকম একটা ম্যাথ কিন্তু তোমাদেরকে অলরেডি দেখাইছি। fx এর ডোমেন রেঞ্জ কিভাবে নির্ণয় করে সেটা কিন্তু অলরেডি দেখাইছি, তোমরা অবশ্যই দেখে নিবা, ওখান থেকে বিপরীত ফাংশন নির্ণয় করে এটাও দেখাইছি। হ্যাঁ, সো আমি যেহেতু তোমাদের 2 নাম্বারটা নিয়ে তোমরা এত ফ্যামিলিয়ারাইজ না, 2 নাম্বারটা একটু করায় দিচ্ছি। ওকে, ওটা নিয়ে প্যারা খাও না, 2 নাম্বারটা করায় দিচ্ছি, এই ব্যাপারটা করানো হয়নি। সো আমরা যখনই এরকম দেখবো কিছু একটা log a টু দি পাওয়ার a, নিচে আমাদের b মাইনাস c দেওয়া আছে, আর log a টু দি পাওয়ার b c মাইনাস a দেওয়া আছে, log a টু দি পাওয়ার c a মাইনাস b দেওয়া আছে, এর মান চিন্তা করলাম আমরা k, এর মান চিন্তা করলাম আমরা k। যদি k হয় তার মানে k হয়, k না আমি p চিন্তা করলাম, আমি p চিন্তা করলাম, তার মানে আমাদের log a এর মান হইলো আমাদের b মাইনাস c, log k b এর মান p কি হবে c মাইনাস a, log k c এর মান p a মাইনাস b হবে। এটা আমরা মানটা বুঝা গেলাম। ওকে, এই মানটা আমরা কি করলাম? বুঝা গেলাম। যদি মানটা একবার বুঝা যায়, এরপরে কাহিনী কি? এরপরের কাহিনীটা খুব সিম্পল। এরপরের কাহিনীটা খুবই সিম্পল। কি করতে হবে আমাদের? এই তিনটাকে আমাদের যোগ করতে হবে, যদি যোগ করি তাহলে হয়ে যাবে, দেখো এটাকে 1 নাম্বার ধরি, এটাকে 2 নাম্বার ধরি, এটাকে 3 নাম্বার ধরি, তিনটাকে যোগ করি, তার মানে log ka প্লাস log kb প্লাস log kc যোগ করলে p কত হবে? b মাইনাস c প্লাস p c মাইনাস a প্লাস p a মাইনাস b। ওকে, এখন যদি এই তিনটা যোগফল আছে, এটাকে লেখা লাগবে log k, আমাদের ভিত্তি হিসাবে আছে, আমাদের সহগ হিসাবে আসবে এখানে a। দেখো ভাইয়া মনে রাখবা, আমরা বলছিলাম যোগ থাকলে গুণ আকারে লেখা যায়, যোগ থাকলে কি আকারে লেখা যায়? গুণ আকারে লেখা যায়। যদি থাকে এখানে a b এবং c আসবে, কি আসবে?
এ বি এবং সি আসবে। সো এখন এটাকে লেখা যাবে ইজ ইকুয়াল টু কত আমাদের 1। এটাকে কি লেখা থাকবে দেখো 1 0 লেখা যাবে। কেন 0 লেখা যাবে একটু ভালো করে চিন্তা করো, কেন 0 লেখা যাবে এটা একটু ভালো করে চিন্তা করো। ভাই দেখো এই পাশে এগুলোকে পি কমন নাও, পি কমন নিলে বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ প্লাস এ মাইনাস বি, এ এ কাটা বি বি কাটা, হ্যাঁ সি সি কাটা, তার মানে এখানে আমাদের 0 আসবে। তার মানে লগ এ এ বি সি এর মান কত আমাদের 0 0। তার মানে এ বি সি ইজ ইকুয়াল টু কে টু দি পাওয়ার 0। ওকে, এ বি সি ইজ ইকুয়াল টু লগ কে যদি দিকে নিয়ে যাই তাহলে কে টু দি পাওয়ার 0 আসে, কে টু দি পাওয়ার 0 মান 1। তার মানে এ বি সি এর মান, ওকে এইখানে তোমার অ্যাকচুয়ালি যে জিনিসটা প্রমাণ করতে বলার কথা সেটা এইটা না, অ্যাকচুয়ালি প্রমাণ আসার কথা এ বি সি এর মান 1। এটা অ্যাকচুয়ালি কোশ্চেনে একটু প্রিন্টিং মিস্টেক আছে, একটু প্রিন্টিং মিস্টেক আছে, এবিসি এর মান 1, এটা আসলে আমাদের অ্যান্সার আসার কথা। বুঝতে পেরেছি আমরা, এটি আসলে আমাদের প্রমাণ আসার কথা, কোশ্চেনে একটু ভুল আছে, এবিসি এর মান এটা 1 প্রকাশ করতে বলছে, এটা হলো আমাদের কোশ্চেন। পরেরটা যদি আমরা এইগুলা করছি আমরা, দ্বিতীয় কোশ্চেনটা দেখো, দ্বিতীয় কোশ্চেনটা দেখো খুব সুন্দর হবে। এইখান থেকে আমরা একটা অবজেক্টিভে এটা করছি, কিন্তু অবজেক্টিভের আন্ডারগুলোতে এগুলো করছি আমরা। এটা দেখো এবিসি এর মান যদি 1 হয় তাহলে এইটার মান আসলে এইটা আমরা একটা ম্যাথ আমরা অলরেডি প্র্যাকটিস করছি, ম্যাথ প্র্যাকটিসের মধ্যে এটা আসলে করা হয়েছে। এত এত এবং এত এর মান, এর মান নির্ণয় করো। 2 নাম্বার এটা দেওয়া আছে, এটা থেকে নির্ণয় করা লাগবে ভাইয়া। সেম গোস টু দেখো এই টাইপের একটা ম্যাথ আমরা করছিলাম, এরকমই মানে এরকমই সিস্টেমের একটা ম্যাথ আমরা অলরেডি করছি। সো পরবর্তী চলে যাই 3 নাম্বার সৃজনশীলে দেখো এই ম্যাথটা আমরা ডাইরেক্টলি করছি, এই ম্যাথটাও আমরা ডাইরেক্টলি করছি, হ্যাঁ ডোমেন রেঞ্জ নির্ণয় এটা আমরা ডাইরেক্টলি করছি। এইবার আমাদের এমসিকিউতে চলে আসি, 5টা এমসিকিউ কিন্তু আমরা করছি, বাকি যে এমসিকিউ গুলো এগুলো তোমাদের সবাইকে আমি পিডিএফ এর সাথে দিয়ে দিচ্ছি, পিডিএফটা তোমরা সবাই নিয়ে নিবা। এবং এইখান থেকে তোমার যদি প্রথমে তোমরা এই কাজটা করতে হবে, তোমাদের একটা বই রিডিং পড়তে হবে, মেইন বই তোমরা রিডিং পড়বা। একবার মেইন বই যখন রিডিং পড়া শেষ তখন তোমরা কি করবা, তখন তোমরা আমাদের ক্লাসটা দেখবা, ক্লাসটা পুরোপুরি দেখবা, যতগুলো ম্যাথ করছি সবগুলো ম্যাথ করবা, 3 নম্বরে যে কাজটা করবা এখানে যে এমসিকিউ গুলো আছে প্লাস সিকিউ গুলো আছে সেগুলো সলভ করবা। এই 3টা যদি তুমি করতে পারো তাহলে এই চ্যাপ্টারটা তোমার কোন সময় ধরতে হবে না, 100% ফিনিশ। বুঝতে পেরেছি? আশা করি আমরা সবাই বুঝতে পারছি। যদি বুঝতে পারি আজকের ক্লাসে এইটুকুই, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। এখানে কিন্তু টোটাল 30টার মতো এমসিকিউ দেওয়া আছে, প্রত্যেকটা এমসিকিউ কিন্তু একদম নিজের মতো করে বানানো। সো প্রত্যেকটা এমসিকিউ করে নিও, দাঁড়াও তোমাদেরকে প্রমিস করছিলাম, হ্যাঁ এটা সলভ করে দিব, এরকম একটা এমসিকিউ সলভ করে দিব প্রমিস করছিলাম, চলো করায় দিই। এরকম ক্ষেত্রে কি করতে হয়, জাস্ট মানগুলো বসানো, সরি এটাও মনে হয় একটু ভুল লেখছে নাকি সামথিং, হ্যাঁ এটাও ভুল লেখছে, হ্যাঁ না ভুল লেখে না এটা, চলো এটা করায় দিই তোমাকে, এটা করায় দিই, এটা ভুল লেখে না, এটা ঠিক আছে, ওইটা একটু ভুল লিখছিল। সো এখানে এক্স স্কোয়ারকে রুট দেওয়া আছে, তার মানে এক্স এসে পড়ে, হ্যাঁ এক্স টু দি পাওয়ার 4 আছে আমাদের, সেটাকে আবার রুট দেওয়া আছে, তার মানে এক্স টু দি পাওয়ার 5 এর উপরে রুট আছে, তার মানে এক্স টু দি পাওয়ার 5/2 আছে, সেটার সাথে কি আছে এক্স টু দি পাওয়ার 4 আছে, হ্যাঁ সেটাকে যদি যোগ করতে হবে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5/2, ঠিক আছে। তার মানে আমাদের এসে পড়ে এক্স টু দি পাওয়ার 4 দুগুণে 8, 8 আর 5 কত আমাদের, 8 আর 5 হলো 13, 38/2, তার সাথে আমাদের কি করতে হবে রুট 12 করতে হবে, তার মানে আমাদের আলটিমেটলি এসে পড়ে এক্স টু দি পাওয়ার 13 ডিভাইড বাই কত 24, এরকম একটা মান এসে পড়ে, কিন্তু এরকম কোনো মান অপশনে নেই, দ্যাট ইজ দ্য প্রবলেম হিয়ার, ঠিক আছে। এইটাও আসলে তাহলে ভুল ওরকম একটা ম্যাথ। ওকে, ইনশাআল্লাহ তোমাদের এই ধরনের একটা অবজেক্টিভ দেখাবো, তোমাদের সামনে কিছুদিন পরেই এমসিকিউ একটা রিভিশন লাইভ হবে, লাইভে আমরা এসে তোমাদের প্রবলেম সলভ করে দিব, হ্যাঁ। আর এই এমসিকিউ গুলো সলভ করবা, কিভাবে সলভ করবা অবশ্যই বই দেখে। ওকে, বইতে কিন্তু প্রত্যেকটা জিনিসের আসলে কি রিডিং পড়লে কিন্তু প্রত্যেকটা প্রবলেম তোমার এই চ্যাপ্টার শেষ হয়ে যায়, কিন্তু তোমরা তারপরেও পড়ো না, হ্যাঁ বই পড়লে আমাকেও লাগে না টু বি অনেস্ট। সো বইটা পড়া একটু ট্রাই করো। ওকে, এটুকুই ছিল তোমাদের আজকের ক্লাস, ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাস চ্যাপ্টারে। কোন চ্যাপ্টারে নেক্সটে শুরু করতেছি অবশ্যই তুমি কমেন্টে জানাতে কিন্তু ভুলবা না, ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাই নিবা। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে।